তোফায়েল দুইটা আঁকলো, আমি দুইটা আঁকলাম, কিংবা তোফায়েল কন্টিনিউ করে গেল, তারপর আমি আসলাম। সো আমরা পাশেই আছি, সমস্যা নেই। ওকে, আশা করি সাউন্ড ইস্যুটা সমাধান হয়েছে। আমরা যেহেতু স্ট্রিমিয়ার থেকে লাইভে গেছি, ওখানে অটো কিছু সেটিংস দেওয়া ছিল, নয়েজ ক্যান্সেলেশন এগুলোর কারণে কিছু সাউন্ড মিনিমাইজ হচ্ছিল। এখন একটু বলো তো যে সব ক্লিয়ার কিনা। হোপফুলি এখন একদমই ক্লিয়ার, দ্যাটস ফাইন। তো আমরা শুরু করি, একদম বিসমিল্লাহ বলে শুরু করি। তো আমরা কিন্তু একটা লিস্ট দিয়ে দিয়েছি তোমার কোন কোন চিত্র লাগবে। তো পরীক্ষায় কোষ প্রাচীর থেকে প্রশ্ন আসতে পারে, সেখান থেকে এই চিত্রটা আমাদের আঁকতে হয়। অনেক সময় চিত্র থেকে অনেক সময় আরো কমাই দাও টেম্পারেচার, অনেক সময় এই চিত্র থেকে এমসিকিউ আসতে পারে, কোনটা দ্বারা কি বোঝায়। তো এই যে চিত্রটা, আমি বলবো যে আমরা সবচেয়ে সহজ চিত্রটা দিয়ে শুরু করছি। তুমি একটু ভালো করে তাকাও। এখন আমাদের সামনে তো অনেক রকম স্টুডেন্ট আছে যারা যারা এই চিত্রটা চোখ বন্ধ করে আঁকতে পারবে। আবার এমন স্টুডেন্ট আছে যারা বাপের জন্মে এই পর্যন্ত একবার এই চিত্রটা আঁকে নাই। পরীক্ষার হলেই যাতে তোমার প্রথমবার না হয় কোনো চিত্র আঁকা, একবার যাতে প্র্যাকটিস করো, সেই জন্য আমরা এই আয়োজনটা করলাম, যাতে তুমি অন্ততপক্ষে একবার প্র্যাকটিস করো। তাহলে এইটা হলো কোষ প্রাচীরের গঠন। এবং আমরা সবাই জানি, আমি জানি না তোমরা জানো কিনা, কোষ প্রাচীরের একদম মাঝের লেয়ারটা না মধ্য পর্দা। দেখো তো এই চিত্রটা আঁকা কোনো কঠিন, আমরা স্কেল ব্যবহার করব। আমি তো এখানে স্কেল ব্যবহার করতে পারবো না, বাট তোমরা পরীক্ষায় স্কেল ব্যবহার করবে। দেখো একদম মাঝ বরাবর এই যে মধ্য পর্দা, মধ্য পর্দার উপরে দেখো এক স্তর বিশিষ্ট প্রাথমিক প্রাচীর। প্রাথমিক প্রাচীরটাতে এরকম ডট 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 দেওয়া, তারপরে সেকেন্ডারি প্রাচীর বইয়ে যেরকম দেওয়া। সেকেন্ডারি প্রাচীরের কয়েক রকম স্তর হতে পারে, কিন্তু তুমি 3 স্তর বিশিষ্ট এভাবেই দিবা। এবং এই যে এই জায়গাটুকু যে ফাঁকা জায়গা, এইটাকে বলা হয় পিট পেয়ার বা কূপ এলাকা, গর্ত। এই জায়গাটা গর্ত, এবং এই গর্তের মধ্যে যে মধ্য পর্দা, সেটাকে বলে পিট মেমব্রেন। তাহলে এই যে ছবিটা, এই ছবিটার মূল বেসিক কথা কি, একদম যদি আমরা বেসিক কথা খেয়াল করতে চাই, তাহলে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, সেইটা হলো, সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ কথা, সেইটা হলো যে মধ্য পর্দাটা কিন্তু অলওয়েজ কন্টিনিউয়াস। এটা হলো 1 নাম্বার কথা, তোমার চিত্র যাতে সঠিক হয়, মধ্য পর্দাটা কিন্তু অলওয়েজ কন্টিনিউয়াস। 2 নাম্বার, এই মধ্য পর্দার উপরে থাকে আমরা এক স্তর বিশিষ্ট। আমার ছবিটা তো ভালো হবে না ওই রকম, কারণ আমি তো এখানে স্কেল ব্যবহার করলেও আমার স্কেলটা তো এরকম পেঁচানো স্কেল করা যাচ্ছে না। সো এইটা হলো আমাদের প্রাথমিক প্রাচীর। সো এই হলো প্রাথমিক প্রাচীর। এই প্রাথমিক প্রাচীরের উপরে 3 স্তর বিশিষ্ট সেকেন্ডারি প্রাচীর। তো সেটা আমি হাত দিয়ে আঁকার চেষ্টা করব। সেকেন্ডারি প্রাচীরটা আমি হাত দিয়ে আঁকার চেষ্টা করছি। তো সেকেন্ডারি প্রাচীর, জাস্ট গুরুত্বপূর্ণ কথা যে তুমি পরীক্ষার হলে যাওয়ার আগে অবশ্যই একবার প্র্যাকটিস করে নিলা, যাতে বায়োলজি পরীক্ষার হলটাই তোমার প্রথমবারের মতো চিত্র আঁকার কারখানা না হয়। তাহলে এই হলো সেকেন্ডারি প্রাচীর। তুমি চাইলে প্রাথমিক প্রাচীরের উপরে ডট 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 দিয়ে দিতে পারো। এইগুলা হলো বইয়ের সাথে নিজের একটা, তুমি যে বইটা পড়ে আসছো সেটাকে প্রমাণ করা। বাট কি কি এখানে আমরা সাইন কি কি আমরা এই জায়গায় পাবো, তুমি এখানে তাকায় দেখো। আমি এই একদম এটার নাম হলো মধ্য পর্দা, মাঝেরটা নাম মধ্য পর্দা, এই বেটার নাম কি, এই বেটার নাম প্রাথমিক প্রাচীর, এবং এই বেটার নাম সেকেন্ডারি প্রাচীর। এই 3টা জিনিস একপাশেই মার্কিং করার চেষ্টা করবো, আমরা চেষ্টা করবো একপাশেই মার্কিং করার। আর মধ্য পর্দার এই জায়গাতেই আমরা মধ্য পর্দা, ওইটা তো মধ্য পর্দা বা মধ্য পর্দা, আমরা এটাকে আলাদা করে এখানেও দিতে পারি যে এইটা হলো মধ্য পর্দা, আর এই জায়গাটাকে বলা হচ্ছে পিট মেমব্রেন, এবং এই এলাকাটাকে বলা হচ্ছে কূপ এলাকা। এটা তুমি আলাদা করে একটা মার্কিং করে দিলা। তাহলে এই যে 5টা কথা কোষ প্রাচীর থেকে, দেখো এই 5টা কথা, মধ্য পর্দা, প্রাথমিক প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর, এই জায়গাটা হলো কূপ এলাকা বা পিট পেয়ার, পিট পেয়ারের মাঝের যেটা, সেটার নাম হলো পিট মেমব্রেন। দ্যাটস অল। এই তো এই 5টা শব্দ কোষ প্রাচীরের গঠন। কোষ প্রাচীর থেকে যদি পরীক্ষায় প্রশ্ন আসে, ইনশাআল্লাহ অল ওভার হয়ে গেলে স্লাইডটা তো অবশ্যই দিব। স্লাইডটা কেন দিব না, স্লাইডটা তো তোমাদের জন্যই বানানো হয়েছে, যাতে তোমরা একবার পরীক্ষার আগে চোখ বুলে যেতে পারো। তাহলে এইটা আমি সবার আগে বলে নিলাম, এটা হলো সহজতম, এইটা একদম সবচেয়ে সহজ, এটাই হলো সবচেয়ে সহজ চিত্র। কিন্তু আমি গ্যারান্টি দিলাম, পরীক্ষার তুমি যদি প্র্যাকটিস না করে যাও, সবচেয়ে সহজ চিত্রটাও পরীক্ষার হলে গিয়ে ভুল হবে। এই যে এটাকে পিট মেমব্রেন লিখতে ভুলে যাবা, যদিও মার্ক কাটবে না, কিন্তু তোমার যদি ছবিটা মানে নির্ভুল হয়, স্যার দেখবা যে 3-এ 3 ছিল, 3-এ 3 দিয়ে দিল, 4-এ 4 ছিল, 4-এ 4 দিয়ে দিল। মন যদি ভালো থাকে তো গ্রস মিস্টেক করার সুযোগ নাই। মাঝ বরাবর কন্টিনিউয়াস লাইন, সেটা কোথাও ব্রেক হবে না। কিন্তু প্রাথমিক প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর পিট পেয়ার এলাকাতে বা কূপ এলাকাতে থাকবে না। দ্যাটস অল। আমরা কি সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি? এখন যেহেতু আমরা মাল্টিপল প্ল্যাটফর্মে একসাথে যাচ্ছি, সবার কমেন্ট কিন্তু চোখে পড়ছে না। আমরা কোষ প্রাচীর পারবো কিনা, সবাই বলো কোষ প্রাচীর পারবা কিনা। ভেরি গুড।
ঠিক আছে, এখানে আমাদের সাথে এই মুহূর্তে প্রায় ভাই 600-র মতো লাইভে ক্লাস করছে। তাহলে আশা করি আমরা পারবো। কোষ প্রাচীরে আমরা টিক চিহ্ন দিয়ে দিতে পারি, কোষ প্রাচীর ডান। এই স্লাইডটা কিন্তু এগুলো কিন্তু ডেমো স্লাইড, তুমি অবশ্যই একবার খাতার মধ্যে এঁকে ফেলবা, দ্যাটস ফাইন। কোষ প্রাচীর সবচেয়ে সহজ। কোষ প্রাচীরের ঠিক নিচে পৃথিবীর পরীক্ষায় তো এটা তোমরা আশা করি সবাই জানি, সবার হয়তো বা কোষ প্রাচীর নাই। যেমন একটা গাছের কোষ প্রাচীর আছে, আমার তো নাই, একটা ব্যাকটেরিয়ার আছে কিন্তু আমার নাই, কিন্তু পৃথিবীতে কোষ আছে, তার মানে এই কোষ ঝিল্লি কিন্তু থাকতেই হবে। এইটা পরীক্ষায় আসতেই পারে। ফ্লুইড মোজাইক মডেল, তোমার ফ্লুইড মোজাইক মডেল এটা গুরুত্বপূর্ণ। এবং তোমরা, আমি তো এফআরবি ব্যাচেও বলেছিলাম যে তোমরা কোন কোন চিত্র চাও, তো সবাই ফ্লুইড মোজাইক মডেলের এটা অবশ্যই চেয়েছো। তো আমি ছবিটা অবশ্যই আঁকবো, কিন্তু ছবিটা আঁকার আগে এখানে কম্পোনেন্টগুলা তুমি যদি হুদাই মুখস্থ আঁকো তাহলে তোমার ভুল হওয়ার সম্ভাবনা আছে। ছবিটা দেখতে খারাপ হোক, ছবিটা দেখতে হুবহু বইয়ের মতো না হোক, কিন্তু ছবিটা কারেক্ট হোক, ঠিক হোক, এটাই আসলে বেশি গুরুত্বপূর্ণ, তাই না? ছবি অনেক সুন্দর হইলো, কিন্তু তুমি গ্রসলি ভুল করে রাখলে ওই ছবিতে 0 মার্ক পাবা। তাহলে মানে ওই ছবিতে আসলে মার্ক পাবা না, এটাই হলো কথা। তো এখানে সবার আগে ছবিতে কি কি কম্পোনেন্ট আছে সেটা একটু বোঝার চেষ্টা করি। কোষ ঝিল্লি হলো কোষ থেকে কোষের বাইরের এবং ভেতরের মাঝের দেওয়াল, প্রাণী কোষের ক্ষেত্রে। উদ্ভিদ কোষের ক্ষেত্রে তো বাইরে একটা কোষ প্রাচীর থাকে। তো এখানে তাকায় দেখো, এই ছবিতে তুমি দেখো এই যে এইটা হলো কোষের ভেতরের দিক, এই যে এরকম দাগ 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 দিয়ে দিয়েছে, এইটা কিন্তু পিওরলি অর্নামেন্টাল। তুমি যদি এই অংশটুকু নাও আঁকো তাতে আসলে খুব বেশি কিছু যায় আসে না। তুমি যদি লিখে দাও জাস্ট কোষের ভেতরের তল, দ্যাটস এনাফ। কিন্তু তোমার যদি হাতে অনেক সময় থাকে, তুমি যে এরকম 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 ডট 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 দিলা, যে স্যার ভাবলো যে তো খুব ভালো পড়ালেখা করছে, বইয়ের মতোই ছবি আঁকছে, এইটা সেই জন্য দিতে পারো। তো সবার আগে মার্কিংটা একটু খেয়াল করো, এটা কোষের ভেতরের দিক, কোষ ঝিল্লির ঠিক বাইরের অংশটাকে আমরা বলবো কোষের বাইরের দিক। তাহলে ডান, এটা একটা বেসিক মার্কিং। তাহলে আমরা এখন কোষ ঝিল্লি, এটা হলো ভেতরের দিক, এটা হলো বাইরের দিক। কোষ ঝিল্লির মূল উপাদান কি? তুমি তাকায় দেখো তো, কোষ ঝিল্লির একদম মূল উপাদান এই যে দেখো, একই রকম জিনিস উপরেও আছে নিচেও আছে, উপরেও আছে নিচেও আছে, উপরেও আছে নিচেও আছে। এইটা একটা লেয়ার, এইটা একটা লেয়ার, এই লেয়ারটাকে বলা হয় ফসফোলিপিড বাইলেয়ার। কোষ ঝিল্লির মূল উপাদান, তোমাকে এইটাই সবচেয়ে সুন্দর করে আঁকতে হবে এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখো লেখাই আছে বইয়ের মধ্যে ফসফোলিপিড বাইলেয়ার। এবং ফসফোলিপিড বাইলেয়ারটার বাইরের দিকে হলো বল, ভেতরের দিকে হলো লেজ। বাইরের দিকে হলো মাথা, বা এই দিকে মাথা, এই দিকে মাথা, লেজগুলা হলো ভেতরের দিকে। এইটা আমাদেরকে বুঝে শুনে আঁকতে হবে। তো এইটা আঁকার জন্য আমি তোমাদেরকে বলবো, তুমি যখন এটা সহজে আঁকবা, আমি তো নিজে এটা এইচএসসি পরীক্ষায় একে ওই লাইফটা পার করে এসেছি। সো হালকা করে তুমি চাইলে চাঁদা ব্যবহার করতে পারো, যাতে এইটা একটা সুন্দর করে বর্ডার হয়। তো আমি তো বেসিকটা দেখাই দিব, তবে ছবি কত সুন্দর হবে এটা তোমার দায়িত্ব। তুমি কতবার প্র্যাকটিস করছো, যতবার প্র্যাকটিস করবে ততবার দেখতে ভালো হবে। আপাতত আমি কিন্তু এই মুহূর্তে সৌন্দর্যের দিকে ফোকাস করব না, আমি ফোকাস করব তুমি যাতে কারেক্টলি ছবিটাকে মার্কটা তুলে আনতে পারো। তাহলে এখানে তাকায় দেখো, এই যে বল দুইটা লেজ, বল দুইটা লেজ, বল দুইটা লেজ, বল দুইটা লেজ। এবং আমি এখানে 5টা কালার ইউজ করতে পারবো, তুমি তো সাধারণত পেন্সিল দিয়ে আঁকবা, তো তোমার তো আসলে এত কালারের অপশনই নাই। বল দুইটা লেজ, বল দুইটা লেজ। তাহলে এই যে বল লেজ, বল লেজ, এভাবে ঘাটাঘাট তুমি আঁকতে থাকো। এখন দেখো এই যে লেজটা আমি এভাবে দিলাম, তুমি চাইলে বইয়ে দেখো, বইয়ের ডাবল লেয়ারের লেজ দেওয়া। দেখো তুমি চাইলে সময় থাকলে ডাবল লেয়ারের লেজ দিলা, তোমার যেহেতু পেন্সিল দিয়ে আঁকবা তুমি ডাবল লেয়ারের লেজ দাও, বাট আমাদেরকে তো সময় বাঁচাইতে হবে, ডাবল লেয়ারের লেজ দেওয়ার টাইম আমাদের হাতে নাই। নাইলে আজকে চিত্রের ক্লাস একদিনে কেন 3 দিনও শেষ করা যাবে না। বাট তুমি চাইলে আমি এই যে ডাবল লেয়ারের লেজ দিয়ে দিলাম, ডাবল লেয়ারের লেজ দিয়ে দিলাম। এই তাহলে এরা হলো 1 নম্বর কথা, এরা হলো ফসফোলিপিড বাইলেয়ার। তাহলে এইটা তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং ছবিটা আঁকা শেষ হলে এটা আস্তে করে এইভাবে মুছে দিলা, আমি এখন যেভাবে মুছে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? যদিও আমার মুছতে গেলে দেখা যাবে ওই যে বলগুলার মাথাগুলো একটু একটু মুছে যাবে। সো এবার মুছে দিলা, তাহলে স্যার ভাববে তো খুব সুন্দর অ্যাকুরেট ছবি এঁকেছে। তা আমি এই টেকনিকটা ফলো করতাম, তুমি একটু চাঁদার সাহায্য নিলা, দ্যাটস ফাইন। ফসফোলিপিড বাইলেয়ার আমরা আঁকার চেষ্টা করলাম। 2, এই ফসফোলিপিড বাইলেয়ারের মধ্যে 3টা জিনিস লাগানো থাকবে। এই 3টা জিনিস ঠিক মতো আঁকলেই আমাদের ছবিটা হয়ে গেছে। কি কি 3টা জিনিস? আমরা প্রোটিন আঁকবো এটার সাথে, আমরা এটার মধ্যে প্রোটিন লাগাই দিব, আমরা এটার ভেতরে কোলেস্টেরল ঢুকাই দিব, কোলেস্টেরল, এটা অনেকের মিস হয়ে যায়, এটার ভিতরে কোলেস্টেরল ঢুকাই দিব। এবং 3, এটার মাথায় গ্লাইকোক্যালিক্স লাগাই দিব, গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিড আমরা এটার মাথায়
সাউন্ড ঠিক আছে না? হ্যাঁ, গ্লাইকোক্যালিক্স লাগাই দিব। তাহলে তিনটা জিনিস। এক নম্বর কথা হলো এই ফসফোলিপিড বাইলেয়ার গুলা, এই যে ফসফোলিপিড বাইলেয়ার গুলা থাকবে। তুমি চাইলে আমি আরেকটু আঁকলাম যাতে আমার আঁকাটা সুবিধা হয়। এইটাই হলো মেইন এক নম্বর কথা। দুই নম্বর, তুমি এখানে তাকায় দেখো, তিনটা জিনিস লাগাই দিব। এই যে দেখো বিশাল এ প্রান্ত থেকে ও প্রান্ত দাঁতের মতো এই বিশাল প্রোটিনটা, যেটা পুরাপুরি এপার ওপার সব পাশেই চলে যায়, সেটার নাম ইন্টিগ্রাল প্রোটিন। তাহলে একটা প্রোটিন, তিন রকম প্রোটিন আমরা রাখবো, এটার নাম ইন্টিগ্রাল প্রোটিন। এ প্রান্ত থেকে ওই প্রান্ত ইন্টিগ্রাল প্রোটিন। একটা প্রোটিন আছে যেটা শুধুমাত্র এক প্রান্তে থাকে, এক প্রান্তে ভেতরের দিকে, এটার নাম পেরিফেরাল প্রোটিন। আমরা দেখতে পাচ্ছি, আমরা কি দেখতে পাচ্ছি? তাহলে এইখানে তাকায় দেখো, এই যে এইটার নাম হলো ইন্টিগ্রাল প্রোটিন, এটার নাম হলো পেরিফেরাল প্রোটিন। এই দুইটা প্রোটিন তোমাকে এখানে আঁকতে হবে। তো এইখানে দেখো দাঁতের মতো আঁকছে। যার হাতের আকার হাত সুন্দর, সে এটা সুন্দর করে আঁকবে। আমার আকার হাত ছিল অ্যাভারেজ, যদিও খুব বেশি পচাও হতো না, আবার এমন না যে খুব বেশি ভালোও হতো। মোটামুটি আমি একটা বেসিক ছবি আঁকতাম, কিন্তু ঠিক আঁকার চেষ্টা করতাম। এবং তুমি এখানে তাকায় দেখো, এই যে ইন্টিগ্রাল প্রোটিনটাকে দেখো, এই যে এরা এই যে ইন্টিগ্রাল প্রোটিনে এখানে এই যে ডিজাইন করছে। তোমার যদি ভালো লাগে ডিজাইন করবা, এটা ম্যান্ডেটরি না। কোনো অসুবিধা হচ্ছে ভাই? হ্যাঁ, ওকে। এটা ইন্টিগ্রাল প্রোটিনের ঠিক নিচে তুমি চাইলে, বাস্তবতা হলো কি, তুমি চাইলে কিন্তু যে কোনো জায়গায় ইন্টিগ্রাল প্রোটিন দিতে পারো, তুমি চাইলে পেরিফেরাল প্রোটিনটাকে যে কোনো জায়গায় দিতে পারো। কিন্তু আমরা চেষ্টা করব স্টিক টু দ্য বইয়ের দিকে থাকায়, কারণ আমি জানি যে কোনো জায়গায় দেওয়া যায়। তোমাকে আমি শেখালাম এটা যে কোনো জায়গায় দিতে পারো, তুমি পেরিফেরাল প্রোটিন যে কোনো জায়গায় থাকতে পারে। যেই লোক খাতা কাটবে ও আশা করি জানে, কিন্তু ও যদি মানতে না চায়, তো আমরা বইয়ে যেরকম ছবি আছে আমরা চেষ্টা করবো ওই রকমই ছবি দেওয়ার। তুমি এই জায়গাতে একটা পেরিফেরাল প্রোটিন তুমি এঁকে দিলা। পেরিফেরাল প্রোটিন আঁকা খুব বেশি জটিল কিছু না, জাস্ট একটা গোল্লা মেরে দাও, এটার নামই পেরিফেরাল প্রোটিন। দ্যাটস অল। তাহলে আমরা ইন্টিগ্রাল প্রোটিন দিলাম, আমরা এই যে পেরিফেরাল প্রোটিন দিলাম, আমরা কি দেখতে পাচ্ছি? ওকে, ঠিক আছে। এবং এইখানে দেখো মাথার উপরে দেখো, এইখানে দেখো মাথার উপরে কিছু প্রোটিন আছে। এই যে মাথার উপরে প্রোটিনগুলা, এইখানে কিছু প্রোটিন আছে। তো এই যে মাথার উপর প্রোটিনগুলা দেখো, এই যে এইরকম এরা হলো লিপিড সম্পৃক্ত প্রোটিন। দ্যাটস অল। তাহলে তিনটা প্রোটিন আমরা দিয়ে দিলাম, জাস্ট দ্রুত দিয়ে দিচ্ছি। লিপিড সম্পৃক্ত প্রোটিন, ইন্টিগ্রাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিন। তাহলে কয় রকম প্রোটিন থাকবে? তোমাকে এইগুলাই যখন কোনো স্যার তোমার মার্কিং করবেন, উনি কিন্তু দেখবেন তুমি আসলে কম্পোনেন্টগুলো ঠিকঠাক দিয়েছো কিনা। মোটামুটি ছবিটা তো সবাই আঁকবে, কারণ এটা প্রথম চ্যাপ্টার, সবাই পড়ে, মোটামুটি এটা সবাই পারার চেষ্টা করে, তাই না? কিন্তু এই ছোট এগুলাই ভুল হয়। 3 নাম্বার, তাহলে আমরা প্রোটিন দিয়ে দিলাম। এরপর হলো কোলেস্টেরল দিতে হবে জায়গা মতো। কোলেস্টেরল দেখো, এই যে এদের মধ্যে লুকিয়ে আছে, দেখে চেনা যাচ্ছে না, কিন্তু দেখো এইখানে ছোট্ট একটা কোলেস্টেরল আছে। এই যে ছোট্ট একটা কোলেস্টেরল আছে। তাহলে এইখানে যা জায়গা মতো ওদের মাঝেই কোলেস্টেরলকে ঢুকাই দিতে হবে। আমরা চাইলে এখানে আমি একটা মিশায় ঢুকাই দিচ্ছি, যেহেতু আমি ওই পাশ পর্যন্ত আঁকছি না, আমি উপর থেকে একটা ফসফোলিপিডকে মুছে দিলাম, নিচ থেকে একটাকে মুছে দিলাম। আমি তোমাদের ব্রেনে যাতে ঢুকে থাকে কোলেস্টেরল, জাস্ট কোলেস্টেরল আকার, বিশেষ কোনো টেকনিক নাই, জাস্ট এই হলো কোলেস্টেরল। তবে একটু খেয়াল করবা, আমি যেমন এই যে একটু যেহেতু বোর্ডের মধ্যে আঁকছি, একটু ফাঁকা হচ্ছে, তুমি চেষ্টা করবা সবগুলা গোল্লাকে একটার সাথে আরেকটা কানেক্টেড করে দেওয়ার। দিন শেষে এটা তো দেয়াল, এটার মধ্যে খুব বেশি গ্যাপ থাকবে না, প্রত্যেকটা একটা অপারেশন লাগানো থাকবে। তাহলে আমরা দিয়ে দিলাম এখানে একটা কোলেস্টেরল, এখানে একটা কোলেস্টেরল। দ্যাটস ফাইন। আমরা তাহলে তিনটা জিনিস দেওয়ার কথা ছিল। আমরা প্রোটিন দিয়ে দিলাম, 3 রকমের প্রোটিন দিয়ে দিলাম, আমরা কোলেস্টেরল দিয়ে দিলাম। কোলেস্টেরলটা মার্কিং করতে হবে। তো কোলেস্টেরল, এই হলো কোলেস্টেরল। তো কোলেস্টেরলটা ওপাশ থেকে মার্কিং করে দিবা, এই হলো কোলেস্টেরল। লাস্ট গ্লাইকোক্যালিক্স দিয়ে দিতে হবে। দেখো গ্লাইকোক্যালিক্স, সো গ্লাইকো শব্দের অর্থ গ্লুকোজ। এখন এই গ্লুকোজগুলো লাগানো থাকে কার সাথে? গ্লুকোজ যখন এই ফসফোলিপিডের গায়ে লাগানো থাকবে তখন ওর নাম হবে গ্লুকোজ। যখন লিপিডের সাথে লাগানো তখন ওর নাম হবে গ্লাইকোলিপিড। এই গ্লুকোজগুলা যদি প্রোটিনের সাথে লাগানো থাকে তখন এর নাম হবে গ্লাইকোপ্রোটিন। তাহলে গ্লাইকোক্যালিক্স গুলো 2 রকম, জাস্ট 2 রকমের ছবিটা তুমি এই জায়গায় দিয়ে দিবা। টাকায় দেখো, এই গ্লুকোজ যখন লিপিডের মাথায় লাগানো তখন এর নাম গ্লাইকোলিপিড। দেখো লিপিডের মাথায় লাগানো এফ অক্ষরের মতো ছবিটা দেওয়া। তো তোমার যদি মনে চায় যে আমি এটা এফ অক্ষরের মতোই আঁকবো, যেমন আছে বইয়ের সেই রকম দিয়ে দাও, এই হয়ে গেল আমাদের গ্লাইকোলিপিড। লিপিডের মাথায় লাগানো গ্লুকোজ, গ্লাইকোলিপিড। দ্যাটস ফাইন। আর এইখানে দেখো যে প্রোটিন, এইখানে আরেকটা প্রোটিন দেওয়া আছে,
এখানে আরেকটা প্রোটিন তুমি দিতে পারো, এই প্রোটিনের মাথায় দিতে পারো, যেইখানে মন সেইখানে দিতে পারো। যেমন এইটা একটা প্রোটিন, এইটা দিয়েও শুধু দেখাই দিতে পারো। দেখো এই যে এটার নাম লিপিড সম্পৃক্ত প্রোটিন, এই যে এখানে প্রোটিন, এই যে এই প্রোটিনের মাথায় আরেকটা গ্লুকোজ, গ্লাইকোপ্রোটিন। তো ছবির মধ্যে আমরা এই পাশে আরেকটা প্রোটিন আঁকি। প্রোটিনগুলা ধরো এইটার একটা সবুজ বর্ণের প্রোটিন আঁকলাম আমি, এই প্রোটিনের মাথায় আরেকটা গ্লুকোজ, একটার নাম গ্লাইকোলিপিড, একটার নাম গ্লাইকোপ্রোটিন। দ্যাটস অল। তাহলে কি কি তথ্য আমরা দিচ্ছি তাকায় দেখি আমরা একটু। সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? 1 নাম্বার মার্কিং ফসফোলিপিড বাইলেয়ার, 2 নাম্বার মার্কিং ইন্টিগ্রাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিন, লিপিড সম্পৃক্ত প্রোটিন, কোলেস্টেরল, গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোলিপিড। এই যে 7টা মার্কিং, কোষের ভেতরে কোষের বাইরে 8টা 9টা মার্কিং। দেখো এই 9টা মার্কিং এই জায়গাতে দেওয়া। মোট কয়টা হলো? 1 2 3 4 5 6 7 8 9, এই সব মিলে 9টা মার্কিংই আমরা এখানে খুঁজে পাবো। তো ছবিটা কতটুকু সুন্দর হচ্ছে তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ তুমি সবগুলো মার্কিং টাচ করলা কিনা, সবগুলো কম্পোনেন্ট টাচ করলা কিনা। আমরা কি কথাটা বুঝতে পেরেছি? ক্লিয়ার? ক্লিয়ার? এখন এই ছবিটা চাইলে তুমি আরো সুন্দর করে তোমার মতো করে আঁকতে পারো, তবে আমি সবাইকে বলবো যে কম্পোনেন্টগুলো বুঝে বুঝে আঁকলে তোমার পরীক্ষার জন্য এটা ভালো। তাহলে 2টা কোলেস্টেরল, 2টা প্রোটিন, এইরকম দাঁতের মতো 2টা প্রোটিন এঁকে দিবা, নিচের দিকে একটা প্রোটিন, উপরের দিকে একটা প্রোটিন, 2টা ক্যালিক্স। এইগুলো তুমি যদি প্র্যাকটিস করে যাও তাহলে পরীক্ষার হলে এগুলো মিস হবে না। যদি এগুলো না প্র্যাকটিস করে যাও আমি তোমাকে নিশ্চিত করে বলতে পারি এটা মিস হবে। আমি চিত্রগুলোকে এভাবেই মনে রাখতাম, এইগুলা কয়টা আঁকবো, এগুলা কয়টা আঁকবো, পরীক্ষার হলে গিয়ে নতুন করে আর চিন্তা করে আঁকতাম না, আগেই প্র্যাকটিস করে রেখে দিতাম। ঠিক আছে, দ্যাটস ফাইন। তাহলে আমরা 2টো চিত্র অলরেডি পড়া হয়ে গেল। আমরা তোমাদেরকে একটা লিস্ট দিয়েছি, সব মিলে 16 এবং 17 33টা চিত্র। যদিও একটা চিত্রের মধ্যেই অনেকগুলো চিত্র আছে, যেমন কোষ বিভাজনের চিত্র, আমরা মাইটোসিসের চিত্র, মায়োসিসের চিত্র, এগুলাকে একটা নাম দিয়েছি, কিন্তু ওর মধ্যে তো 4টা বা 5টা করে চিত্র আছে। তো সব মিলে এখানে 42টা চিত্র আছে। আমরা 2টো তার মধ্যে সলভ করে ফেললাম কোষ ও এর গঠনের। দ্যাটস ফাইন। ছোট ছোট চিত্রগুলো একটুখানি দ্রুত দেখে নাও। মাইটোকন্ড্রিয়া থেকে প্রশ্ন আসতেই পারে। মাইটোকন্ড্রিয়া থেকে তোমার যদি মাইটোকন্ড্রিয়ার প্রশ্ন আসে তাহলে আমরা মাইটোকন্ড্রিয়ার চিত্র আঁকতে চাই। আবারও বলছি, কোষের চিত্রগুলো আসলেই সহজ তুমি যদি আঁকতে পারো। তো মাইটোকন্ড্রিয়া সেই ছোটবেলা থেকে আঁকছো, যেমনে মন চায় তুমি সেভাবেই আঁকো, এটাতে কোনো অসুবিধা নাই। আমি খালি একটু খেয়াল করাই দেই, এইখানে আমরা ভেতরে কি কি দিব, কি কি জিনিস মিস হয় মাইটোকন্ড্রিয়ায়, তুমি একটু তাকায় দেখো। প্রত্যেকটা জায়গায় দেখো, এখানে প্রত্যেকটা জায়গায় এরা 2টা করে বর্ডার ইউজ করছে। বইয়ে যেহেতু ইউজ করছে আমাদেরও ইউজ করতে হবে। দেখো যখন মাইটোকন্ড্রিয়ার বাইরের বর্ডারটা ইউজ করছে, এই যে জুতার শেপের মতো, এটা একটা দিয়ে করলেও হয়, বাট তুমি একটু পরিশ্রম করে আর একটু চিকন করে নিই কলমটাকে, তুমি একটু পরিশ্রম করে, হালকা পরিশ্রম করে এটাকে দেখতেও ভালো লাগে। ধরো তুমি জাস্ট 2 লেয়ার করলা। এমনকি মাইটোকন্ড্রিয়া দেখো যখন ভেতরে ক্রিস্টিগুলা ভাঁজ করছে, তুমি চাইলে 1 লেয়ার দিয়ে করতে পারো, কিন্তু তুমি জাস্ট বইয়ে যেহেতু করেছে, এই যে এই ভাগের কোনো নিয়ম নাই, জাস্ট ক্রিস্টিগুলো এইভাবে ভাগ হবে। পৃথিবীতে মানে এটা কোনো নিয়ম নাই। এটা একটু করা টাফ, মানে এই জিনিসের উপরে আবার হাত ঘুরানো, মানে আমার জন্য এগুলো খুব বিরক্তিকর লাগে যে একই জিনিস, কিন্তু জাস্ট তুমি বিশেষ করে মেয়েরা তো খুব সুন্দর ভালো ভালো ছবি আঁকতে পারে, এইভাবে তুমি 2 লেয়ারে দিয়ে দিলা। তাহলে মাইটোকন্ড্রিয়ার আমরা সবাই জানি যে 2টা লেয়ার, এটাকে বলে বহিস্থ মেমব্রেন, দেখো চিত্রতেই দেওয়া আছে, বাইরের মেমব্রেন আর ভেতরের মেমব্রেন। মেমব্রেনগুলোকে আমরা 2 ভাঁজে আঁকলাম, যদিও মাইটোকন্ড্রিয়া লেয়ার আসলে 2টাই, বাইরের আর ভেতরের, কিন্তু প্রত্যেকটাকে আমরা এরকম 2টা দিয়ে আঁকলাম। আচ্ছা, আঁকলাম। 3 নাম্বার যেটা আঁকছো সেটা একটু বুঝলে তোমার জন্য পড়াটা সহজ। 3 নাম্বার হলো তুমি পুরো মাইটোকন্ড্রিয়াটাতে এরকম ডট 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 দিয়ে দিলাম ডট ডট ডট। তুমি যখন ডট ডট দিচ্ছ তখনই তুমি বুঝে নিচ্ছ যে এইটা হলো মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্স। তাহলে তুমি এখানে নামকরণ করে দাও, বাইরের মেমব্রেন, ভেতরের মেমব্রেন, ম্যাট্রিক্স। 3টা নামকরণ আমাদের হয়ে গেল। দ্যাট ইজ গুড। আচ্ছা, 4 নাম্বার দেখো তো আমাদের অনেকগুলো হয়ে গেছে। 4 নাম্বার, এই যে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের অপর নাম, ম্যাট্রিক্সের নামটা লিখে দেই যাতে এটা তোমার পড়ার মধ্যেও কাজে লাগে।
এই যে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের অপর নাম অভ্যন্তরীণ কক্ষ। তাইলে বাইরের কক্ষ কোনটা? এই যে বাইরের মেমব্রেন আর ভেতরের মেমব্রেনের মাঝের যে জায়গাটা, এইটার নাম হলো বাইরের কক্ষ। তুমি তাকায় দেখো, এইটার নাম হলো বাইরের কক্ষ। সো এখানে দেখো বইয়ের মধ্যে দেওয়া আছে, এটার নাম হলো বাইরের কক্ষ। আমরা যখন চারটা জিনিস আঁকলাম, চারটা তথ্য পড়া হয়ে গেল। বাইরের মেমব্রেন, ভেতরের মেমব্রেন, অভ্যন্তরীণ কক্ষ, বাইরের কক্ষ। অভ্যন্তরীণ কক্ষের অপর নাম ম্যাট্রিক্স। দ্যাটস ফাইন। আমাদের থাকতেছে অল্প কয়েকটা জিনিস বাকি। তুমি এখানে তাকায় দেখো, মাইটোকন্ড্রিয়া এমন একটা অঙ্গাণু, এটা হলো ওয়ান অফ দ্য রেয়ারেস্ট অঙ্গাণু, ব্যতিক্রম ধর্মীয় অঙ্গাণু, যেই অঙ্গাণুর নিজস্ব রাইবোজোম আছে এবং যেই অঙ্গাণুর নিজস্ব ডিএনএ আছে। খেয়াল করো, মাইটোকন্ড্রিয়ায় সেই অঙ্গাণু যার নিজস্ব রাইবোজোম আছে, নিজস্ব ডিএনএ আছে। ডিএনএটা কিরকম? বৃত্তাকার ডিএনএ, 70S। দেখো এই যে ডিএনএটা আঁকা আছে। সবার আগে তোমার যদি মাইটোকন্ড্রিয়ার ছবি আসে, তুমি ভাইয়া এইরকম একটা বৃত্তাকার দিয়ে দেখাই দিবা এইটা হলো মাইটোকন্ড্রিয়াল, এটা হলো মাইটোকন্ড্রিয়াল ডিএনএ। এটা একটা স্পেশাল থিং। এবং জায়গায় জায়গায় এরকম ছোট ছোট গোল্লা গোল্লা করে দিবা। এই যে জায়গায় যেরকম ছোট ছোট গোল্লা গোল্লা, এই গোল্লা গোল্লা গোল্লাগুলো হলো মাইটোকন্ড্রিয়া রাইবোজোম। লাস্ট থিং যেটা মাইটোকন্ড্রিয়াকে আসলে মাইটোকন্ড্রিয়া বানাইলো, মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস অফ সেল, শক্তি ঘর, তাই না? কোষের শক্তি ঘর। এখান থেকেই আমাদের সকল এটিপি জেনারেট হয়। তাহলে এটিপিটা তৈরি হয় কোন জায়গায়? সাউন্ড কোথায় আছে? আরে ভাই বাদ দেন তো। হ্যাঁ ঠিক আছে, এই যে দেখো, এই যে ছোট ছোট, তুমি এখানে ছোট ছোট এখানে তাকায় দেখো, ছোট ছোট কিসের মতো? পুতির দানার মতো। প্রত্যেকটা জায়গা থেকে ছোট ছোট পুতির দানার মতো এই জিনিসগুলোর নাম দিয়েছে এটিপি সিনথেসিস। এটিপি সিনথেসিস, সিনথেটেজ উচ্চারণ করা যেতে পারে, বাট এটিপি সিনথেসিস বইয়ে যেভাবে লেখা এভাবেই, এটা সিনথেসিস। এখানেই এইগুলাকে আগে একসাথে অক্সিজোম বলা হতো, বর্তমানে এই বইয়ে যেটুকু লেখা এইটুকুই তুমি দিবা। দেখো জায়গায় 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 ছোট ছোট, জায়গায় জায়গায় ছোট ছোট গোল্লা 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 গোল্লা। তুমি ইচ্ছা মতো গোল্লা দিবা, ইচ্ছা মতো গোল্লা দিবা, অনেকগুলো, যতগুলা মন চায়। আমি তো এখন আর পুরাটা জুড়ে গোল্লা দিলাম না, জাস্ট তুমি গোল্লা দিবা। এবং এইটার নাম হলো এটিপি সিনথেসিস। বানানটা একটু দেখে নাও, এটিপি THASES, সিনথেসিস। এটা পরীক্ষার হলে গিয়ে ভুল হবে, এটিপি সিনথেসিস। এবং দুইজনের মধ্যে একটা ছোট্ট ড্যাশ আছে, এতটাও নির্ভুল হওয়ার দরকার নাই, কিন্তু জাস্ট জানিয়ে দিলাম এটিপি সিনথেসিস। এই কয়েকটা জিনিস মাইটোকন্ড্রিয়াতে। এখানে ভুল হতে পারে কোনটা? এখানে ভুল সাধারণত খুব একটা হয় না। আর এই যে প্যাচগুলোর নাম কি? প্যাচগুলোর নাম হলো ক্রিস্টি। তো আজকে খাতার মধ্যে একবার ঘাটাঘাট এঁকে ফেলো, খুব দ্রুত একবার এঁকে ফেলো। এটা আঁকার মধ্যে কোনো প্যারা আছে? এটা আঁকতে সর্বোচ্চ 5 মিনিট লাগবে। দেখো এই যে একটা মাইটোকন্ড্রিয়া দিলাম, এমনি এমনি ক্রিস্টি মারলাম, ভেতরে ম্যাট্রিক্স 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 দিয়ে দিলাম। এই গোল্লা গোল্লার নাম এটিপি সিনথেসিস। মিস হবে, দেখো মিস হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা আমি বললাম, মিস হবে ডিএনএ, মিস হবে রাইবোজোম। এই দুটো তোমার মিস হবে, আমি তোমাকে লিখে দিচ্ছি। তোমার ডিএনএ মিস হবে, রাইবোজোম মিস হবে। কারণ এই দুইটা আসলেই নর্মালি তো তোমার মনে পড়ার কথা না, এই দুটো একটু অ্যাবনর্মাল। এই দুটো খেয়াল করার জন্যই আজকের ক্লাসটা। আশা করি কিছুটা বুঝতে পারা যাবে। কয়টা চিত্র হয়ে গেল? 1টা 2টা 3টা 4টা। সো দেখি একটু তোমাদের ফিডব্যাক দেখি, কথাটা কি বুঝতে পারছো? আর কি কিছু সাহায্য করতে পারবো আমরা? ওকে ভাইয়া, ক্লাসটা একটু স্পিডে নিলে ভালো হয়। ভাই ওরা আরো স্পিড চাচ্ছে, আরো স্পিড চাইবো? ও ভেরি গুড ভাই, ঠিক আছে। তাহলে দেখো আরো স্পিডে যাচ্ছি। এইবার চলে আসলাম আমরা প্লাস্টিড। ভাই মাইটোকন্ড্রিয়া তো মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড আরো সহজ ভাই। দেখো এটা কিভাবে আঁকবা? এটা গোল্লা করতে পারলে খুব ভালো হতো, কিন্তু গোল্লা করার মতো এরকম কিছু নাই। এই যে দেখো, জাস্ট 2টা বর্ডার, খুব ইম্পর্টেন্ট। এটাও কিন্তু বাইলেয়ার, দ্বিপর্দা বিশিষ্ট একটা কোষ অঙ্গাণু। তাহলে এই যে দেখো 2টা পর্দা দিয়ে দিলা, ভিতরে ইচ্ছা মতো গোল্লা গোল্লা মারলা। গোল্লা গোল্লার নাম হলো স্ট্রোমা। এগুলো তোমরা একাডেমিকে খুব ভালো পড়েছো। এই ভিতরের ম্যাট্রিক্সের নাম স্ট্রোমা। তারপর পাউরুটি লেয়ার, পাউরুটি লেয়ার 1 থাক 2 থাক, 1 থাক 2 থাক, মোট এরা কয় থাক আসছে? 1 2 3 4 5 6 7। দ্যাটস ফাইন, ওদেরকে কানেক্ট করে দিলা। এই পাউরুটির প্রত্যেকটা স্লাইসকে বলা হবে গ্রানাম। প্রত্যেকটা নাম কি? প্রত্যেকটা নাম হলো, দেখো সরি, পুরো এই সবগুলোকে একসাথে বলা হচ্ছে গ্রানাম। আর প্রত্যেকটা স্লাইসকে বলা হচ্ছে থাইলাকয়েড।
এটা কি আঁকার দরকার আছে? এইটা আঁকতেও আমারই বা কয় সব মিলায় কতটুকু সময় লাগবে? একদম এটাতে ভুল টুলের কিচ্ছু নাই, তুমি জাস্ট এইভাবেই আঁকবা, এইটাই মেইন জিনিস। একটু বড় হয়ে যাচ্ছে, একটু যত্নের সাথে আঁকার চেষ্টা করবো, তাহলে দেখতে ভালো লাগবে। কিন্তু বেসিক কথা ভাই এইটাই, এই যে দেখো প্রত্যেকটা স্লাইস যে আমি আঁকতেছি এগুলো এক একটা থাইলাকয়েড, দুইটা থাইলাকয়েড, প্রত্যেক সবগুলো থাইলাকয়েড মিলে এটা একটা গ্রানাম, এবং এদেরকে যারা যুক্ত করে এই নালীটার নাম হলো স্ট্রোমা ল্যামেলি। এই নামটা কষ্ট করে মনে রাখবা, এটার নাম স্ট্রোমা ল্যামেলি, এটার নাম হলো স্ট্রোমা ল্যামেলি। দ্যাটস ফাইন। এখানেও মাইটোকন্ড্রিয়ার ছোট ভাইয়ে, প্লাস্টিড হলো মাইটোকন্ড্রিয়ার ছোট ভাই। কিরকম মাইটোকন্ড্রিয়ার ছোট ভাই ভাইয়া? তুমি তাকায় দেখো, এইটার মধ্যেও একই রকম জিনিস আছে। রাইবোজোম এবং ডিএনএ, এই দুইটা জিনিস তোমার মিস হবে, আমি তোমাকে গ্যারান্টি সহকারে বলে দিলাম। রাইবোজোম এবং ডিএনএ এখানেও একই রকম আছে, এবং এখানকার ডিএনএটাও দেখতে তুমি দুনিয়াতে যেরকম ডিএনএ চিনো সেই রকম না। এই ডিএনএটা বৃত্তাকার ডিএনএ, তুমি লিখবা এই যে ডিএনএ, এই ডিএনএটা বৃত্তাকার ডিএনএ, বৃত্তাকার ডিএনএ 70s ডিএনএ, বৃত্তাকার 70s। দ্যাটস ফাইন। আর রাইবোজোম, রাইবোজোম গোল্লা 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 দিয়ে বলে দিবা যে এরা হলো রাইবোজোম। সো আমি চেষ্টা করলাম যে এই চ্যাপ্টার থেকে, ওকে, এখান থেকে আশা করি আমরা দেখতে পাচ্ছি আর তেমন কিছু নাই। এখানে তেল বিন্দুর কথা বলা আছে, কয়েকটা গোল্লা, কালো কালো গোল্লা গোল্লা দিয়ে তেল বিন্দু দেখাই দিতে পারো। আর ওই যে তোমার কি বলে শ্বেতসার দানা, এরা যেহেতু স্টার্চ বানায়, তাহলে এখানে কিছু শ্বেতসার দানারও ছবি দেওয়া আছে, সেটাও তুমি দিয়ে দিতে পারো। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট গ্রানাম, স্ট্রোমা ল্যামেলি, স্ট্রোমা, ডিএনএ এবং রাইবোজোম, এই পাঁচটা জিনিস তোমাকে এখানে অবশ্যই দেখাতে হবে। তাহলে আমরা কি সুন্দর অনেকগুলো দেখে ফেললাম ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা কয় মিনিটে কয়টা দেখলাম? আমরা 40 মিনিটে 5টা দেখলাম, একটু বেশি হয়ে গেল ভাই, তাই না? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আপনি আসেন এখানে, আপনি আপনার মতো করে খুঁজে বের করেন। এই যে ভাই এইভাবে যেতে পারবেন। ঠিক আছে, আমরা তাহলে অনেকগুলো দেখলাম। আমরা একটু ফাহাদ ভাইকে ডাকি, ফাহাদ ভাই কিছু চিত্র আঁকুক, তারপর আবার আমি ব্যাক করছি। ভাই চলে আসেন, এইটি নেন। ওকে চলো আমি ধুমধাম একটু আগিয়ে দিই। সেটা হচ্ছে আমার ভাগে পড়েছে 8ম অধ্যায়, 7ম অধ্যায় আর অণুজীব, ম্যালেরিয়ার, রাইট, ম্যালেরিয়ার এগুলো পড়েছে। তো আমি স্টার্ট করি কথা না বলে। আচ্ছা আমি ডিরেক্ট আঁকা শুরু করি। প্রথমে আমি যদি এই চিত্রগুলো কিন্তু পরীক্ষায় আসবেই, এই চিত্রগুলো কিন্তু পরীক্ষায় আসবে, এবং আমরা এখানে আসলে কি কি ভুল করি চলো সেটাতে একদম সরাসরি চলে যাই। প্রথম কথা, একবীজপত্রী কাণ্ড, এটা কিন্তু চিত্রই আঁকতে দিবে তোমাদেরকে। যেমন মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্টের যদি গঠন চায়, ওটার চিত্র কিন্তু দেওয়া ম্যান্ডেটরি না। আমার চিত্রও কিন্তু আসে মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্টের। মাইটোকন্ড্রিয়া থেকে আমি শুধু একটা কথা অ্যাড করে দেই, তোফায়েল হুজুর তো খুব চমৎকার করে বলছে, যখন তুমি চিত্র লিখবা তখন দয়া করে তুমি লিখবা মাইটোকন্ড্রিয়নের গঠন, লিখো না, যেহেতু এক বচন, এইটা টিচাররা অনেকেই ফলো করে। জাস্ট বলে দিলাম এটা আমার, এই যে মাইটোকন্ড্রিয়নের গঠন মনে থাকবে, যেহেতু তুমি একটা ছবি আঁকছো তুমি দিয়ে দিবা মাইটোকন্ড্রিয়নের গঠন। ওকে, তো আমি এখন একবীজপত্রী কাণ্ডে যাই। প্রথমে তোমার যে কাজটা করতে হবে, একবীজপত্রী কাণ্ড, এই যে একবীজপত্রী কাণ্ড, একে সংক্ষেপে আমরা বলি একা, এবং এর প্রায় 6-7টা জিনিস নাই, তাই আসলে সে একা, অনেক কিছুই নাই। সো কি কি নাই সেটা আমরা ছবিতেই দেখবো, খুব দ্রুত আঁকার চেষ্টা করব। এরকম করে প্রথমে একটা দিবা, এইটা হচ্ছে সবার বাইরে, এটাকে বলা হয় এপিডার্মিস বা বহিতক। যেহেতু কাণ্ড, এটা হচ্ছে এপিডার্মিস, কিন্তু এভাবে না একে আমরা এপিডার্মিসের এই যে কোষগুলো একটা লেয়ারে আছে, জাস্ট এটা আমরা দ্রুত দিয়ে দিব। এই যে একবীজপত্রী কাণ্ডের কোনো রোম নাই, তাই আমি উপরে কোনো রোম দিব না। সো একবীজপত্রী কাণ্ডের রোম নাই, এত লিখলে আর টাইম নষ্ট হবে, কোনো রোম নাই, এবং এটা দেখেই কিন্তু আমরা চিনি আসলে এটা একবীজপত্রী কাণ্ড। জাস্ট একটা জিনিস, বাকি সবার রোম আছে। যদি টিস্যুতন্ত্র থেকে কারো রোম না থাকে তাহলে চোখ বন্ধ করে আনসার হচ্ছে একবীজপত্রী কাণ্ড। এখন কাণ্ডের যেহেতু কিউটিকল থাকে, কারণ কাণ্ডকে দৃঢ়তা দিতে হয়, এজন্য আমরা অবশ্যই এই লেয়ারটাকে একটু মোটা করে দিব। এই লেয়ারটাকে মানে এর উপর পারলে আমরা আরেকটা আঁকবো, এটা হচ্ছে কিউটিকল। হয়ে গেল। এইবার একবীজপত্রী কাণ্ড হোক আর দ্বিবীজপত্রী কাণ্ড হোক, কাণ্ড মানেই তার দৃঢ়তা দিতে হবে, এজন্য বাইরে কিউটিকল থাকবে, আবার এপিডার্মিসের নিচেও থাকবে হাইপোডার্মিস, রাইট। এই হাইপোডার্মিসের বেলায় এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ, যেভাবে কাজটা করবা, এই প্রত্যেকটার নিচে একটা করে
আচ্ছা আমি একটু অন্য কালার ইউজ করি। এই যে প্রত্যেকটার মাঝখান থেকে একটা করে টান মারবা, মাঝখান থেকে একটা করে টান মারবা, মারার পর এটা একটু চেষ্টা করবা ষড়ভুজাকার করার, যদি এটা ষড়ভুজাকার হয় নাই বাট এরকম করে দিবা। এবং এই অধতকটা দ্বিবীজপত্রী কাণ্ডের বেলায় কোলেন কাইমা টিস্যু দ্বারা গঠিত, বাট একবীজপত্রীর বেলায় কিন্তু এটা স্ক্লেরেন কাইমা দ্বারা গঠিত। এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখন আমি যেটা এঁকেছি এটা কিন্তু একটা লেয়ার, এক স্তর, কিন্তু অধতক কখনোই এক স্তর হয় না, অধতক অলওয়েজ হয় কয়েক স্তর। তাহলে এরপরে আবার এদের মাঝখান দিয়ে দিয়ে তুমি এই যে অধতক আঁকলা। সো আমার এখন দুইটা স্তর হয়ে গেল। আমি চাইলে দুইটা স্তরেই শেষ করতে পারি, কিংবা আমি চাইলে আরেকটা স্তর দিতে পারি। যেটা খুবই গুরুত্বপূর্ণ, স্ক্লেরেন কাইমা, স্ক্লেরো মানেই তো দৃঢ়, স্ক্লেরেন কাইমা টিস্যু দৃঢ় হয়, অর্থাৎ এর প্রাচীরটা অনেক পুরু হবে। তাই তুমি যখন স্ক্লেরেন কাইমা টিস্যু আঁকবা এইটাকে ডাবল করে দিতে হবে, না হলে এটা স্ক্লেরেন কাইমা হবে না। এই যে এবার হলো, অনেক স্টুডেন্ট এইখানে স্ক্লেরেন কাইমা টিস্যু আঁকার সময় জাস্ট এটা ডাবল করে দেয় না। সো তুমি যদি খেয়াল করো, তুমি যদি আরেকটা লেয়ার দাও তোমার কিন্তু টাইম নষ্ট হবে, রাইট? এই কারণে তুমি দুইটা লেয়ার দিবা, তাহলে তোমার টাইম কম নষ্ট হবে, কারণ এই ডাবল করাটা আবার বেশি ঝামেলা। সো দেখো এখন কিন্তু এটা হয়ে গেল স্ক্লেরেন কাইমা টিস্যু। সো রিমেম্বার এমসিকিউতেও আসে একবীজপত্রী কাণ্ডের অধতক স্ক্লেরেন কাইমা। দেখো স্ক্লেরেন কাইমা উচ্চারণ করতে এ ব্যাপারটা আসে, এ স্ক্লেরেন কাইমা একবীজপত্রী, দ্বিবীজপত্রী হচ্ছে কোলেন কাইমা। এখন তোমার কাজ কি? এখন তোমার কাজ হচ্ছে এর পরে আছে কর্টেক্স। মূল এবং কাণ্ডের কর্টেক্সের মেইন ঝামেলা হলো বা মেইন পার্থক্য হলো, কাণ্ডের যে কর্টেক্স সেটা কয়েক স্তরের হয়। কয়েক স্তর মানে এই যে এটা একটা স্তর, এটা একটা স্তর, তুমি সর্বোচ্চ 4টা স্তর দিতে পারো, সর্বনিম্ন 2টা স্তর দিলেও হবে। তুমি চাইলে আর একটা স্তর দিতে পারো, কিন্তু যখন তুমি মূল আঁকবা একবীজপত্রী মূল, তখন এই স্তরগুলো অনেক বড় করে দিতে হবে, নাহলে মার্ক পাবা না। এখন আসো ঘটনা, সেটা হচ্ছে এটা কি উপরে উঠবে? না ভাই, উপরে উঠবে না, না আর একটু ছোট করে আঁকতে হইতো। আচ্ছা তাহলে আমি আর লেয়ার না দিই, যেহেতু উপরে উঠবে না। এখন তোমার কাজ হচ্ছে তুমি এইটাকে একটা ফ্রেমে বন্দি করে নাও। ব্যাপারটা হচ্ছে এখান থেকে তুমি কি করো, কর্টেক্সের একটা ফ্রেম দাও। একবীজপত্রী কাণ্ড আঁকতেই স্টুডেন্ট একটু বেশি ভুল করে, তাই আমি এটা দিয়ে স্টার্ট করলাম। এই যে একটা, এগুলো হচ্ছে কিন্তু সব প্যারেনকাইমা টিস্যু। লাগে জাস্ট প্লাস চিহ্ন দিলে একটা ওই যে ব্ল্যাঙ্ক স্লাইড আসবে। আচ্ছা তাহলে এটা হচ্ছে প্যারেনকাইমা টিস্যু, এই যে একটা আমরা ফ্রেম করে ফেললাম। তাহলে দেখো কিউটিকল দিলাম, রোম দেই নাই, এপিডার্মিস একটা স্তর, অধতক স্ক্লেরেন কাইমা একাধিক স্তর, এই যে কর্টেক্স, আর কর্টেক্সের মধ্যে ভাস্কুলার বান্ডলগুলো কি বিক্ষিপ্তভাবে থাকে। তো এখন অনেকগুলো ভাস্কুলার বান্ডল আঁকা যায়, কিন্তু আমরা একটা ভাস্কুলার বান্ডলের ব্যাপারটাই এখানে দেখাবো, এই যে ক্যামেরার ফ্রেমে দেখাবো। এখন তোমার মনে আছে কিনা, আমরা এভাবে শিখেছি কাণ্ড এর মধ্যে 9ড আছে, আর এন্ডার্কের মধ্যেও 9ড আছে। সো কাণ্ডের যে জাইলেমের বৃদ্ধি, এটা হলো এন্ডার্ক। এন্ডার্ক মানে হলো আমরা অনেকভাবে ট্রিক দিয়ে মনে রাখি। এন্ডার্ক মানে হলো প্রোটোজাইলেমটা ভেতরে থাকবে, মেটাজাইলেম বাইরে থাকবে। একটা জিনিস লক্ষ্য করো, এইটা কিন্তু বাইরের দিক, তাহলে যত নিচের দিকে যাচ্ছে এটা ভেতরের দিক। এখন মেটাজাইলেমকে আমরা বলি মোটা, মানে এটা একটু বড়, আর প্রোটোজাইলেম মানে প্রথমে তৈরি হয় এটা একটু ছোট। তাহলে প্রোটোজাইলেম আর মেটাজাইলেমের মধ্যে যেহেতু এটা বাইরের দিক, আমরা এই যে বাইরের দিকে বড় করে এই যে প্রোটোজাইলেম দিয়ে দিলাম, এই হচ্ছে প্রোটোজাইলেম। আর মেটাজাইলেম যেহেতু ছোট, তাহলে এই যে আমরা মেটাজাইলেম, আমি উল্টা বলেছি, এটা হচ্ছে মেটাজাইলেম, কারণ মেটা হচ্ছে মোটা, সেটাকে আমরা বাইরের দিকে দিয়ে দিলাম। আর প্রোটোজাইলেম যেহেতু ছোট, তাহলে প্রোটোজাইলেমকে কিন্তু আমি কেন্দ্রের দিকে দিলাম। বোঝো কিন্তু এটা বাইরের দিকে, এটা কেন্দ্রের দিকে। এবার যেটা গুরুত্বপূর্ণ, লক্ষ্য করো তো এই যে মেটাজাইলেম আর প্রোটোজাইলেম এরা কিন্তু কি শেপ করছে, দেখো ভি শেপ। এটা কিন্তু পরীক্ষায় আসে যে একবীজপত্রী কাণ্ডের মেটাজাইলেম মানে জাইলেমটা কেমন, জাইলেমটা ভি এর মতো। এবং আরো একটা মজার বিষয়, এটা তোমরা আইকো না যারা আমার সাথে আঁকছো, মনে হয় আঁকতে পারছো না আমার সাথে, এখন আমি একটু ফাস্ট বলছি, নিচে কিন্তু আরো কিছু কি আছে, আরো কিছু প্রোটোজাইলেম আছে। কিন্তু পরিণত অবস্থায় এই প্রোটোজাইলেম গুলো কি হয়, একটু ফিউজ হয়ে এখানে একটা মানে ফেটে গিয়ে এখানে একটা গহ্বর তৈরি হয়। বুঝতে পেরেছো, এখানে একটা গহ্বর তৈরি হয়। এই জন্য তোমাদের বইয়ে এই গহ্বরটা দেওয়া আছে। যেহেতু এটা প্রোটোজাইলেম থেকে তৈরি হয়, একে বলে প্রোটোজাইলেম গহ্বর। যেহেতু লাইসিস হয়ে এটা তৈরি হয়, এটাকে বলে লাইসোজেনাস গহ্বর। এটা কিন্তু লেভেলিং করতে পারলে ভালো। এবং এ কারণেই তোমাদের বইয়ে বলা আছে যে জাইলেম হচ্ছে ভি আকৃতির, আবার নিচেও যেহেতু থাকে, যদি একটা নিচে টান দিই তাহলে হয়ে যাবে ওয়াই আকৃতির। এবং এই যে ভি এর দুইটা বাহু, এই দুইটা বাহুর মাঝে এই জায়গা থাকবে ফ্লোয়েম, এই দুইটা বাহুর এই জায়গার মধ্যে থাকবে ফ্লোয়েম,
এই যে এটা মনে করো ফ্লোয়েম, ফ্লোয়েমের মধ্যে একটা গুরুত্বপূর্ণ কথা মাথায় রাখবা, ফ্লোয়েমের মধ্যে 4টা অংশ, রাইট? সিবনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম প্যারেনকাইমা। একবীজপত্রী কাণ্ড যেহেতু একা, ওর ফ্লোয়েম প্যারেনকাইমা নাই, কিন্তু আমরা আসলে ইন্টারমিডিয়েটে পড়ি, আমরা ওই যে সিবনল, সঙ্গীকোষ এভাবে না আঁকে আমরা জাস্ট এরকম করে দেখাই দিব যে এটা একটা ফ্লোয়েম, এটা একটা ফ্লোয়েম। এখন মেইন ঝামেলাটা কি, এই যে আমরা একটা ভাস্কুলার বান্ডল আঁকলাম, এই যে আমরা একটা ভাস্কুলার বান্ডল আঁকলাম, এটা ফ্লোয়েম, এগুলো হচ্ছে সব জাইলেম, এটা হচ্ছে জাইলেম গহ্বর। এই বাকি যে পুরো ফাঁকা জায়গাটা, এই পুরো ফাঁকা জায়গাটা আমরা স্ক্লেরেনকাইমা টিস্যু দিয়ে ঘিরে দিব। দেখো এটা ভাস্কুলার বান্ডল, এই বান্ডলের চারপাশে যেটা থাকে তাকে বলা হয় বান্ডল শীথ। এই বান্ডল শীথটা স্ক্লেরেনকাইমা টিস্যু দিয়ে গঠিত। তার মানে হলো তুমি, তোমার বইয়ে কিন্তু ফ্লোয়েমটা আলাদা করে এভাবে আঁকা নাই, জাস্ট আমি এঁকে দিলাম। এখন তুমি ইচ্ছা মতো, স্ক্লেরেনকাইমা যেহেতু একটু বহুভুজ, তুমি ইচ্ছা মতো, আমি একটু অন্য কালার ইউজ করলে তুমি ভালো বুঝবা, তুমি ইচ্ছা মতো এরকম বহুভুজাকার টিস্যু এঁকে দিবা, ইচ্ছা মতো এঁকে দিবা, বহুভুজাকার টিস্যু এঁকে দিবা। বুঝতে পারছো? এবং তোমার কষ্টের জায়গা যেটা, সেটা হচ্ছে এটাকে আবার ডাবল লেয়ার করতে হবে, কারণ এটা স্ক্লেরেনকাইমা, ডাবল লেয়ার না করলে তুমি মার্কস পাবা না। এবং তোমার কিন্তু এটার আর বর্ণনা করতে হবে না। এবং মজার বিষয়, তুমি যদি একটু বুঝে বুঝে চিত্রটা আঁকতে পারো, বুঝে বুঝে যদি তুমি চিত্র আঁকতে পারো, সবচেয়ে মজার বিষয় হলো যে তুমি কিন্তু বৈশিষ্ট্য আলাদা করে আর তোমার মুখস্থ করতে হয় না। এখন এখানে একটা ছোট্ট কথা আছে, ফ্লোয়েমের কিছু কিছু উপাদান এখানেও আছে। এই জন্য এই ডাবল লেয়ার যেগুলো করতেছো সেগুলো হচ্ছে আসলে স্ক্লেরেনকাইমা, আর ডাবল লেয়ার তুমি যদি মাঝখানে না করো তাহলে সেটা হয়ে যাবে আসলে ফ্লোয়েম টিস্যু। কিন্তু আমরা এত আর কাহিনী করবো না, আমরা সবগুলোই জাস্ট স্ক্লেরেনকাইমা দিয়ে দিব। এগুলো আসলে বান্ডল শীথ, মানে বান্ডলের চারদিকে ঘিরে আছে। এটাই হলো একবীজপত্রী কাণ্ডের অন্তর্গঠন। তাহলে দেখো আমরা ছবি থেকেই বৈশিষ্ট্য লিখতে পারতেছি, আমি আর লেভেলিং করলাম না। এটা হচ্ছে কিউটিকল, এপিডার্মিস, হাইপোডার্মিস, এটা কর্টেক্স, এটা হচ্ছে ফ্লোয়েম, মেটাজাইলেম, প্রোটোজাইলেম গহ্বর। দ্যাটস ইট। ওকে, এখন এখান থেকে আমরা দেখো বৈশিষ্ট্য পারি। 1 নম্বর বৈশিষ্ট্য, এর রোম নাই। 2 নম্বর বৈশিষ্ট্য, কিউটিকল আছে। 3 নম্বর বৈশিষ্ট্য, হাইপোডার্মিস স্ক্লেরেনকাইমা টিস্যু দিয়ে গঠিত। 4 নম্বর বৈশিষ্ট্য, কর্টেক্স কয়েক স্তরের। 5 নম্বর বৈশিষ্ট্য, এর জাইলেমের বৃদ্ধি এন্ডার্ক, অর্থাৎ প্রোটোজাইলেম ভেতরে, মেটাজাইলেম বাইরে। 6 নম্বর বৈশিষ্ট্য, জাইলেম ভি বা ওয়াই আকৃতির। কত কথা এমনি কিন্তু পারা যায়। সো আমি আর বৈশিষ্ট্যে যাচ্ছি না, আশা করি তোমরা এটা পারবা, এটা আর ভুল হবে না। এইবার আসো একবীজপত্রী মূলের কোথায়, কিভাবে যাবো? এখানে ও পরেরটাতে। আচ্ছা আচ্ছা, একবীজপত্রী মূলের তোমরা সবচেয়ে যেটা ভুল করো, আমি একটু ভুলের ব্যাপারটা দেখাই। গতদিন মিরপুর ব্রাঞ্চে কেউই যেটা পারে নাই, সেটা হলো দেখো ভুলটা কোথায় হয়। প্রথম কথা হলো এই যে তুমি প্রথমে একটা এরকম করে দিবা, যেহেতু একবীজপত্রী আঁকছো তাহলে তার রোম দিবা, এটা হলো মূল রোম। আর এইটা হলো বহিতক, কিন্তু এটা যেহেতু মূলের বহিতক, তাই তুমি বাংলায় লিখলে বহিতক লিখবা, কিন্তু ইংলিশে লিখলে এপিডার্মিস না লিখে এপিব্লেমা লিখবা, কারণ মূলের বহিতককে বলা হয় এপিব্লেমা। আর এগুলো হচ্ছে মূল রোম, আচ্ছা, এখন তোমার কাজ হলো, যেহেতু মূল, এটার কিন্তু দৃঢ়তা দেওয়ার কিছু নাই, তাই এর বাইরে কিউটিকল নাই, ভেতরে কিন্তু অধতক নাই। তাহলে এরপরেই যেটা আছে কর্টেক্স, এবং মূলের কর্টেক্স আমি একটু আগে বলেছি বহু স্তর বিশিষ্ট। তার মানে এইটা হচ্ছে একটা স্তর, এই যে এটা হচ্ছে একটা স্তর, হ্যাঁ, এটা হচ্ছে দ্বিতীয় স্তর। তোমাকে অবশ্যই এখানে 5-6টা স্তর দিতে হবে, নাহলে কিন্তু মার্ক পাওয়া না। সো আমার নিচে আবার আসলে জায়গা হবে কিনা, আমি এই জন্য ভাই স্তর 1 2 3 4 5টাই দিয়ে দিলাম। এরপরে আমার যেটা কাজ, সেটা মনে হয় এখান থেকে পাবো। আচ্ছা, লাল হয়ে গেল, হয়ে যাক। ভুলটা কোথায় করো জাস্ট সেটা দেখাই, এবং তোমরা আজকে স্বীকার করবা যে তোমরা ম্যাক্সিমাম বাচ্চাই আসলে এটা ভুল করো, কারণ কালকেও কেউ একজন পারে নাই। তোমরা কোথায় ভুল করো দেখো, এটা হচ্ছে অন্ততক, এইবার দেখো এটা হচ্ছে পরিচক্র, রাইট? এইটুকু তো বোঝো যে বহিতক, কর্টেক্স, অধতক থাকলে এখানে অধতক থাকে, অন্ততক, পরিচক্র। যেটা ইম্পর্টেন্ট মূলের বেলায় এই যে দেখো ভুলটা, মূলের বেলায় অন্ততক 1 স্তর বিশিষ্ট, পরিচক্র 1 স্তর বিশিষ্ট। কিন্তু এই যে অন্ততকের এটা যে কোষ, এই যে দেখো এটা একটা কোষ, এই যে এটা কিন্তু একটা কোষ, এটা একটা কোষ, কিন্তু অন্ততকের এই কোষের পাশাপাশি যে প্রাচীর, এই পার্শ্ব প্রাচীরটা স্থূল বা মোটা। ম্যাক্সিমাম স্টুডেন্ট এই কাজটা করে না। কেন করে না হয়তো বা জানে না, কিন্তু এটা করতে হবে। অর্থাৎ তোমাকে এই কাজটা করতে হবে। দেখো
এইখানে তুমি মোটা করে দিবা, না দিলে কাটা। টিচারের চোখে প্রথমে এখানে আসবে, অর্থাৎ এই কোষগুলোর পার্শ্বপ্রাচীর স্থূল, জাস্ট এরকম করে দিবা, পার্শ্বপ্রাচীর স্থূল। কিন্তু যখন তুমি পরিচক্রের কোষ আঁকবা, পরিচক্রের কোষগুলো যাতে দেখে এই স্থূলের চেয়ে এটা পাতলা মনে হয়, না হলে টিচারের চোখ প্রথমেই এখানে যাবে। এবং তুমি তোমার বই দেখো, তোমার বইয়ে তুমি এটা কিন্তু খেয়াল করতে পারবা। এই যে দেখো, দেখছো তোমার বইয়ে, তোমরা এটা কি খেয়াল করছো তোফায়েল হুজুর? এটা অনেকেই খেয়াল করে না। এই যে দেখছো কোষের পার্শ্বপ্রাচীর পুরু, হ্যাঁ, কিন্তু দেখো পরিচক্রের বেলায় এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে মূলের অন্তত্বকের পার্শ্বপ্রাচীর পুরু কেউই দেয় না। এইটা মিস করলে কিন্তু টিচার একদম বাজ দিয়ে দিবে। এবং দেখো কতগুলো লেয়ার, এই লেয়ার বহু, কর্টেক্স কিন্তু বহু লেয়ারের, এটাও খেয়াল করবা। আর তো বাকি খুব সিম্পল, এটা তো তোমরা সবাই জানো, সেটা হলো ভাস্কুলার বান্ডল। জাইলেম বান্ডল, ফ্লোয়েম বান্ডলের সংখ্যা 6-এর অধিক। 6-এর অধিক, 6টা দিলেও হবে না, 7টা দিতে হবে। আবারও বলছি, দেখো গণ 1 2 3 4 5 6 7, মাস্ট তুমি 8টা দাও 9টা দাও, নো প্রবলেম, কিন্তু 7টা মিনিমাম দিতে হবে। 6-এর অধিক, 6-এর ইকুয়াল না কিন্তু। তাহলে যেহেতু আবার এক্সার্ট, এটা নিয়ে আমার মনে হয় না ঝামেলা হবে। ছোট থেকে নিচে যত আসবে এরকম করে বড় করে দিবা। মনে করো এটা একটা বান্ডল, 2টা বান্ডল, 3টা বান্ডল, 4টা বান্ডল, 5টা বান্ডল, এই তো 6 এবং 7। এরপরে তোমার আর কোনো কাজই নাই। এটা যেহেতু জাইলেম বান্ডল আঁকছো, এর মাঝে মাঝে তুমি আঁকবা ফ্লোয়েম বান্ডল, ফ্লোয়েম বান্ডল জাস্ট এভাবে দিয়ে দিলা। ফ্লোয়েম বান্ডল, এ ধরনের ভাস্কুলার বান্ডলকে বলা হয় অডিও। আর এরপরে ঠিক একই রকম ভাবে, পুরোটার দেখাচ্ছি না, টাইম নষ্ট হবে, আর দেখাচ্ছি না। এই জায়গাটা হচ্ছে মজ্জা, এবং এই মজ্জা থেকে মজ্জা রশ্মি পর্যন্ত একই রকম কিছু টিস্যু দিবা, যেগুলোর ন্যাচার এরকম হবে। এগুলো প্যারেনকাইমা টিস্যু দ্বারা গঠিত। জাস্ট এভাবে দিয়ে দিবা, এই ভেতরে দিবা। যখন জাইলেম ফ্লোয়েমের ভেতরে গেল, এটার নাম হয়ে গেল মজ্জা রশ্মি, এটার নাম হয়ে গেল মজ্জা রশ্মি। আর যখন মাঝখানে থাকলো, এটার নাম হচ্ছে মজ্জা। দ্যাটস ইট। তাহলে এই হচ্ছে একবীজপত্রী মূল। এখানে তোমরা একটা জায়গায় ভুল করো, এই মোটা দাগটা দাও না। আশা করি তোমরা এখন এটা পারবে। এবার আসো জবা ফুলের পুষ্প প্রতীক। আচ্ছা, ধানের পুষ্প প্রতীকটার একটাই শুধু কথা বলি, খেয়াল করো তো। ধানের বেলায় তোমাদের ধানের পুষ্প সংকেত যখন লেখো, তখন তুমি কি লেখো? ম প উম প। তারপরে তো তুমি এক প্রতিসম, বহু প্রতিসমের ব্যাপারগুলো লেখো। আমি আর প্রতিসাম্যতা লিখছি না। এরপরে দেখো, এর উপবৃত্তি, বৃত্তি, দল কিছুই নাই। এই তিনটাকে একসাথে বলে পু। এই পু এর পাশে তারপরে হচ্ছে পুংস্তবক এবং এই যে গর্ভাশয়। এবং আমরা কিন্তু এভাবে লিখেছি যে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা 3+3। এটা পুষ্প সংকেত ছিল, যেটা তোমার মুখস্থ করতেই হবে। তাহলে দেখো, একটা ধানের অথবা পোয়েসি গোত্রের কি থাকে? মঞ্জুরি পত্র, উপমঞ্জুরি পত্র থাকে। তাহলে এখন দেখো, মঞ্জুরি, উপ মানেই ছোট, তাহলে উপমঞ্জুরি পত্র মঞ্জুরি পত্রের চেয়ে ছোট। এটা জাস্ট কয়েক সেকেন্ডে আঁকা যায়। এই যে এটা হচ্ছে মঞ্জুরি পত্র, এটা হচ্ছে মঞ্জুরি পত্র, শেষ। উপমঞ্জুরি পত্র যেহেতু ছোট, এটা হলো উপমঞ্জুরি পত্র, এই যে ছোট করে দিলাম। এরপরে কি আছে? পুষ্পপুটের 2টা অংশ। আমি বলছি পুষ্পপুটের 2টা অংশ। পুষ্পপুটের অংশকে বলা হয় টেপাল কিংবা লোডিকিউল। তাহলে মঞ্জুরি পত্র এদিকে দিলাম, অপোজিট দিকে উপমঞ্জুরি পত্র, দেন আবার অপোজিট দিকে এইটা হচ্ছে টেপাল। আবারও বলছি, টেপাল মানেই হলো লোডিকিউল। পুষ্পপুট লেখা যাবে না, টেপাল বা লোডিকিউল, যেটা ইচ্ছা সেটাই লিখো, টেপাল বা লোডিকিউল। এরপরে কি আছে দেখো, পুংকেশর 6টা, গর্ভাশয় 1। তার মানে তুমি মাঝখানে একটা গোল্লা দিলে, এটা হচ্ছে গর্ভাশয় 1 প্রকোষ্ঠ বিশিষ্ট। আর পুংকেশর যেহেতু 6টা, তোমাদের মনে আছে কিনা যে পুংকেশরের মধ্যে কি থাকে? পরাগধানী থাকে। আর পরাগধানী সর্বমুখ, তার মানে সব দিকে মুখ করে থাকে। এই জন্য এইটা আঁকার বেলায় তোমাকে কি করতে হবে? এই যে এরকম করে ধরো, তুমি দিলা একটা, এটাই হচ্ছে মুখ। এপাশে তুমি ধরো, কি হলো ভাই? আচ্ছা, যাই হোক, এটা 1টা, 2টা, আবার ধরো 3টা, 4টা, 5টা, 6টা। এই যে দিয়ে দিলা, শেষ। তাহলে দেখো, মাতৃ অক্ষর না দিলে কিন্তু তুমি মার্ক পাবা না। তাহলে আমি যদি খুব দ্রুত আঁকি, মঞ্জুরি পত্র, উপমঞ্জুরি পত্র, পেটাল, গর্ভাশয় 1 প্রকোষ্ঠ বিশিষ্ট, আর এই যে 6টা যদি আমি পুংকেশর দিয়ে দিই, 4, 5, 6, মাতৃ অক্ষর দিই, দেখো 2-3 সেকেন্ডের ব্যাপার। এটা খুবই সহজ, দোয়া করো যাতে এটা পরীক্ষায় আসে। কিন্তু জবার বেলায় একটু সময় লাগে। কিন্তু জবার বেলায় তোমরা যে কাজটা করবা, দ্রুত যে কাজটা করবা, এটা একটু ছোট করা যাবে না? যাবে। আচ্ছা, জবার বেলায় তোমরা দ্রুত 5টা গোল্লা দিবা।
দেখো খুব খেয়াল করে, এত এত চমৎকার এটা। একটা গোল্লা, দুইটা গোল্লা, তিনটা গোল্লা, পাঁচটা গোল্লা দিবা, উপবৃত্তি বৃত্তি দল। তারপর এই 4 নাম্বার গোল্লাটা একটু ছোট করে দিবা, আমরা এখানে মাঝখানে যাতে একটু গ্যাপ বেশি থাকে, কারণ এখানে আমরা পুং কেশর রাখবো তো। আর সর্বশেষ এই যে 5 নাম্বার গোল্লা, দেখো আমরা কিন্তু 5টা গোল্লা দিয়ে দিলাম, মনে হয় গোল্লাগুলো একটু ছোট বড় হলো কিনা। এইবার আমার কাজ হচ্ছে আমরা যাতে ভুল না করি, আমরা খুব আগেই কিন্তু এখানে একটা মাতৃ অক্ষর দিয়ে দিই। হ্যাঁ, কি হলো এটা? ওকে, আমরা একটু আগেই এখানে একটা মাতৃ অক্ষ দিয়ে দিই, এটা হচ্ছে মাতৃ অক্ষ। এবার আমার কাজ হলো উপবৃত্তি বৃত্তি দল পুং স্ত্রী, এই উপবৃত্তি বৃত্তি দল এটাকে 5 ভাগ করে ভাগ করতে হবে। 5 ভাগে যে ভাগ করব, আমরা গোল্লা দেওয়ার পর এখন আমরা মুছবো। গোল্লা দেওয়ার পর আমরা এখন কি করব? মুছবো। এই মোছার সিস্টেমটা হচ্ছে, প্রথমে তুমি এই যে মনে করো এটা আমার রাবার, মুছে দিলাম, এখানে তুমি মুছলা উপবৃত্তি, দেন এইভাবে একটা ত্রিভুজ চিন্তা করে তুমি এখানেও মুছলা, এখানেও মুছলা। দেখো এখানে মুছলাম, এখানে মুছলাম, এখানে মুছলাম। এবার এই দুইটার একটা আইডিয়া করে, তোমার কম্পাস লাগবে না, এই দুইটার আইডিয়া করে তুমি দেখো ভাইয়া, তোমার কিন্তু এই উপবৃত্তি একদম সুন্দরভাবে 5 ভাগ হয়েছে। এবং মাথায় রাখবা, উপবৃত্তিকে তুমি যেভাবে 5 ভাগ করছো, ঠিক একই রকম ভাবে তুমি বৃত্তি না কিন্তু দল, উপবৃত্তি আর দল একই রকম ভাবে যে 5 ভাগ করলা, দেখো দলটাকেও আমরা একইভাবে 5 ভাগ করে ফেললাম। তাহলে বুঝতে পারছো 5 ভাগ করার নিয়ম। মাঝখানে একটা দিবা, ত্রিভুজের মতো চিন্তা করে এখানে দুইটা একটা দিবা, দেন এটার মাঝে এটার মাঝে। আর লাস্টলি বৃত্তিটাকে তুমি কিভাবে ভাগ করবা, এই যে দলকে তুমি যেখানে ভাগ করছো, দলের মাঝ বরাবর এখানে তুমি ভাগ করে দিবা, এই যে দলের মাঝ বরাবর ভাগ করে দিবা। তাহলে আমাদের কিন্তু 5 ভাগ করে ভাগ করা হয়ে গেল। যখনই আমাদের 5 ভাগ হয়ে গেল, এবার আমার কাজ কি? আমার দ্রুত এখন একটু ডিজাইন করা কাজ। অর্থাৎ এই যেটা হচ্ছে উপবৃত্তি, আমি একটু ডিজাইন করি উপবৃত্তি। দেখো কত ফাস্ট হয়ে যাচ্ছে উপবৃত্তি। জবার বেলায় মনে রাখবা, উপবৃত্তি বৃত্তি দল এই তিনটা হচ্ছে ও ভাই, আমরা আসলে একটা ট্রিক দিয়ে মনে রাখি যে ও ভাই তুই কইবে, এরকম করে বলে না, ও ভাই তুই কইবে। অর্থাৎ এই যে 6টা ওপেন, ভালভেট, টুইস্টেড, ইমব্রিকেট, কুইনকানশিয়াল, ভেক্সিলারি। তো জবার বেলায় হচ্ছে উপবৃত্তি বৃত্তি দল, অর্থাৎ জবার উপবৃত্তি হচ্ছে ওপেন, বৃত্তি হচ্ছে ভালভেট, দল হচ্ছে টুইস্টেড। ওপেন মানে মুক্ত, অর্থাৎ এই দুইটার প্রান্ত আমরা লাগিয়ে দিব না। ওকে ফাইন, তাহলে উপবৃত্তি গেল। এবার আসো বৃত্তি। বৃত্তি মানে হচ্ছে, আগে আমরা এভাবে এঁকে ফেলি, আমরা চাইলে বৃত্তিটাকে, এটা বেশি ভালো হলো না, আমরা চাইলে বৃত্তিটাকে কি করতে পারি, দেখো আমরা চাইলে বৃত্তিটাকে একটু ডিজাইন করতে পারি, এরকম ডিজাইন করতে পারি, কোনো সমস্যা নেই। যদিও বৃত্তি এরকম ডিজাইনেবল না, জাস্ট আলাদা করার জন্য, তোমরা তার কালার পেন ইউজ করতে পারছো না। কিন্তু বৃত্তি যেহেতু ভালভেট মানে প্রান্ত স্পর্শী, অবশ্যই এর প্রান্ত দুইটাকে এরকম করে স্পর্শ করে দিবা, নাহলে কিন্তু মার্ক পাবা না, প্রান্তকে স্পর্শ করে দিবা। আর দলমন্ডল যেহেতু টুইস্টেড, টুইস্ট মানে কি, একটার প্রান্ত ভেতরে একটার বাইরে। এইটা আঁকার বেলা তুমি যে কাজটা করবা, এই যে একটার প্রান্ত তুমি শুধু মাথায় রাখবে, একটার প্রান্ত একটু ভেতরে দিয়ে টান মেরে এখানে লাগিয়ে দিবা। আবার এটা যখন আঁকবা, ভেতরে দিয়ে, এই যে ভেতরে দিয়ে টান দিয়ে এখানে লাগিয়ে দিবে, এখানে কিছু করার দরকার নাই, এটা ভেতরে দিয়ে টান দিয়ে লাগিয়ে দাও, তাহলে তোমার আর এত মোছামুছির কিছু লাগবে না। ভাইয়া তুমি বিশ্বাস করো, দলমন্ডল টুইস্টেড হয়ে গেছে। এবার তোমাদের মনে পড়ে কিনা, পুষ্প সংকেতে দল আর পুংস্তবকের মাথায় একটা দাগ দিছিলা, এই মাথায় দাগ মানে দলমন্ডল আর পুংস্তবক এরা কিন্তু পরস্পর যুক্ত। এ কারণে এই দলমন্ডলের এই প্রত্যেকটা অংশ তো পাপড়ির মাঝ থেকে এই পুংস্তবকের বরাবর একটা টান মারতে হবে। এই দাগটা অনেকেই দিতে ভুলে যায়। এই দাগটার অর্থ হচ্ছে দল এবং পুংস্তবক এরা পরস্পর যুক্ত। এখন পুংস্তবকে কি আছে, অসংখ্য পুংকেশর। পুংকেশর কেমন, এটা হচ্ছে পুংদণ্ড, আর এটা হচ্ছে বৃক্কাকার পরাগধানী। এই জিনিসটা এখানে অনেকগুলো আঁকতে হবে, ওই যে হলুদ হলুদ যেটা, তো সেটা আমি কয়েকটা আঁকতেছি, এরকম করে আঁকতে হবে পুরোটা জুড়ে তুমি এরকম আঁকবা, পুরোটা জুড়ে এরকম আঁকবা, আমি আর আঁকছি না। এবং লাস্ট ওয়ান, এটা হচ্ছে গর্ভাশয়। শোনো কি করবা, গর্ভাশয়ের ঠিক মাঝখানে একটা তুমি এরকম গোল্লা দিয়ে দিবা। গোল্লা দেওয়ার পর এই 5টা ভাগ বরাবর তুমি এরকম টান মারলা, মারার পর এইভাবে তুমি লাগিয়ে দাও, অর্থাৎ গর্ভাশয়কে 5 প্রকোষ্ঠ করে দিলাম। এই যে গর্ভাশয়কে 5 প্রকোষ্ঠ করে দিলাম, গর্ভাশয়ের ভেতর থাকবে ডিম্বক, আর ডিম্বক যেখান থেকে তৈরি হবে সেটাই অমরা। যেহেতু এর অমরা হচ্ছে অক্ষীয় অমরা বিন্যাস, তার মানে এইটা হচ্ছে অক্ষ, তাহলে এখান থেকে ডিম্বক তৈরি হবে, এই যে ডিম্বক। শেষ, এটাই হলো জবার পুষ্প প্রতীক, তুমি ফুল মার্কস পাবা। আশা করি দেখতে ভালো লাগছে। শেষ।
তাহলে খুব দ্রুত তুমি কিন্তু এটা এঁকে ফেলতে পারবা, সময় লাগবে না। আমি জাস্ট কথা বললাম দেখে একটু বেশি সময় লাগলো। এবার আসলে লাস্ট আমার অনুজীব, আমার বোটানির আমার ভাগে ছিল এইটা, আর এরপরে শুধু আছে টিস্যু কালচার আর কিছু একটা আছে। তো এইটা আঁকবা কিভাবে? এইটা খুব কম আসে, তারপর আমি একটু দ্রুত বলে দিই। এটা দেখে ভয় পাচ্ছ, কিন্তু এটা আঁকতে পারলে তোমার কিন্তু ম্যালেরিয়া পড়া শেষ। যেহেতু আমি এখন বোঝাচ্ছি না, আমি দ্রুত ব্যাপারটা একটু দেখাই দিই। তোমার প্রথম কাজ হলো তোমার একটু মুছামুছি করতে হবে। এইটা মনে করো মশকির ক্রপ। এখন এই মশকির ক্রপ, মশকি যখন কোনো একটা ম্যালেরিয়া আক্রান্ত মানুষকে কামড় দেয়, অনেক কিছুই মশকির পেটে ঢোকে, কিন্তু সবকিছুই তার পেটে গিয়ে ধ্বংস হয়, কিন্তু গ্যামেটোসাইট ধ্বংস হয় না, কারণ গ্যামেটোসাইটকে মেরে ফেলার এনজাইম নাই। এত আর বোঝাচ্ছি না। যেটা মনে রাখবা, শুক্রাণু আর ডিম্বাণুর মধ্যে কে ছোট বলতো? শুক্রাণু ডিম্বাণুর মধ্যে শুক্রাণু ছোট। এক্স্যাক্টলি এখানেও গ্যামেটোসাইট দুই ধরনের, পুরুষ আর স্ত্রী। এই পুরুষ গ্যামেটোসাইটটা ছোট, মহিলা গ্যামেটোসাইটটা বড়। তো ধরে নিলাম এটা হচ্ছে পুরুষ গ্যামেটোসাইট, এটা মহিলা গ্যামেটোসাইট। কয়েকটা ঢোকে, কিন্তু আমরা দুইটা আঁকলাম। মনে রাখবা যেটা ছোট তার নিউক্লিয়াস কিন্তু বড়। একটু নিউক্লিয়াসটা বড় করে দিবা এবং সেন্টারে দিবা। আর যেটা বড় সেটা নিউক্লিয়াসটা ছোট কিন্তু প্রান্তে থাকে। এই হচ্ছে পুং, এবং এটা পুং গ্যামেটোসাইট, স্ত্রী গ্যামেটোসাইট প্রবেশ করলো। গ্যামেটোসাইট সেখান থেকে এবার গ্যামেট তৈরি হবে গ্যামেটোজেনেসিস প্রক্রিয়ায়। ফাইন। এখন কেন শুক্রাণুর বা পুং গ্যামেটোসাইটের নিউক্লিয়াস কেন বড়? কারণ এবার এই নিউক্লিয়াসটা ভাগ হয়ে 4 থেকে 8টা নিউক্লিয়াস হবে, মানে 8টা খণ্ড হবে। তাহলে আমরা এখন শুক্রাণু বানাই, খুব দ্রুত দেখো শুক্রাণু বানাই। কিছুই না, আমরা ধরো আমি 4টা বানাতে চাই, তাহলে এটাকে আমরা এরকম করে 4টা অভিক্ষেপ দিব। এই যে 4টা অভিক্ষেপ দিলাম, 4টা অভিক্ষেপে আমি 4টা এরকম নিউক্লিয়াস দিলাম। এর অর্থ বোঝানো হচ্ছে এই নিউক্লিয়াসটা ভাগ হয়ে 4 থেকে 8টা হয়েছে, এবং এই যে ঝিল্লিটা সাইটোপ্লাজমকে ধাক্কা দিয়ে যে 4টা অভিক্ষেপ হয়েছে। যতটা নিউক্লিয়াস ততটা অভিক্ষেপ। 8টা যদি তুমি আঁকতা, 8টা অভিক্ষেপ দিতে হইতো। এন্ড লাস্টলি এই অভিক্ষেপগুলো একটু পর এরকম বড় হয়ে যাবে। এই যে অভিক্ষেপগুলো এরকম বড় হয়ে গেল, এর অর্থ হলো এক্স মানে বাইরে বেরিয়ে আসলো। কে? ফ্লাজেলার ন্যায় স্ট্রাকচার বাইরে বেরিয়ে আসলো, এবং শন মানে প্রক্রিয়া। তাই এই প্রক্রিয়াটাকে আমরা বলবো এক্স ফ্লাজেলেশন। তাহলে এক্স ফ্লাজেলেশন প্রক্রিয়ায় শুক্রাণু তৈরি হবে, এবং প্রত্যেকটা, আমি একটু হলুদ কালার করে দিই নিউক্লিয়াসগুলো, প্রত্যেকটা ফ্লাজেলার ভেতর এই যে নিউক্লিয়াস চলে যাবে। এবং ফাইনালি যখন এই যে ফ্লাজেলাটা জাস্ট সেপারেট হয়ে যাবে, তখনই এটাকে আমরা বলবো পুংগ্যামিট বা শুক্রাণু। দেখো পুংগ্যামিট কিন্তু তৈরি হয়েছে। এখন ডিম্বাণু তৈরি হবে কিভাবে? ডিম্বাণুর বেলায় কিছুই না, ডিম্বাণুর বেলায় এই যে স্ত্রী গ্যামেটোসাইট আকারে জাস্ট বড় হবে, এবং আকারে বড় হওয়ার পর তার কি হবে জানো? তার একটা কোণ তৈরি হবে। এই কোণটাকে বলা হয় নিষেক কোণ, অর্থাৎ এই কোণ দিয়ে এই শুক্রাণু প্রবেশ করবে। ফলে এর পরের যে ছবিটা হবে, এদের মধ্যে নিষেক হয়ে জাইগোট, অর্থাৎ এদের মধ্যে নিষেক হয়ে জাইগোট। এখন তোমাদের বইয়ে জাইগোট আঁকা নাই। জাইগোট না একে বরং কি এঁকেছে জানো? আচ্ছা, আমার যতটুকু মনে পড়ে, আচ্ছা আগের পেজে তো আছে, এইটা দেখাইছে, ডিম্বাণুটা দেখাইছে, আর এই যে শুক্রাণু প্রবেশ করলো সেটা দেখাইছে। ওকে ফাইন। এখন বলো এরপরে হবে জাইগোট গোল। তো আমিও আর জাইগোটটা দেখালাম না। এই গোল জাইগোটটা আর ভেতরে থাকতে চায় না, সে চায় আমি এখন বেরিয়ে যাব। তো বেরিয়ে গেলে তাকে কিটের মতো হইতে হবে, এ কারণে সে এরকম লম্বা কিটের মতো হয়। এটাকে বলে উওকিনেট। বলে এটাকে কি বলে? উওকিনেট। এই যে মশকির ক্রপের ভেতর এতটুকু ঘটনাই ঘটে, এই বিষয়টার নাম গ্যামেটোগনি। এখন এই যে ওকিনেট, সে যখন এই প্রাচীরটা ভেদ করে বেরিয়ে যেতে চায়, তখন এইবার এখানে একটু মোছামুছি করতে হবে। তখন এই প্রাচীরটা কি করে? এই ওকিনেটটা ওকে বিদীর্ণ করে বেরিয়ে যেতে পারে না। ফলে এই লম্বা ওকিনেটটা এখানে গিয়ে আবার গোল হয়ে থাকে, এবং যেহেতু সে একটা থলের মধ্যে থাকলো, তোমরা নেমাটোসিস্ট পড়েছো, সিস্ট মানে থলে, সো এবার এটাকে বলা হয় উওসিস্ট। তাহলে মনে রাখো, ম্যালেরিয়ার এই মশকির ভেতর সচল দশা একটাই, ওকিনেট। বাকি সবই কিন্তু নিশ্চল এবং মোটামুটি গোল। এই ওসিস্টের মধ্যে যে নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াসটা হচ্ছে ডিপ্লয়েড নিউক্লিয়াস, কারণ জাইগোট, ওকিনেট, ওসিস্ট এই তিনটাই হচ্ছে ম্যালেরিয়া পরজীবীর ডিপ্লয়েড দশা।
এখন তোমরা জানো কিনা ম্যালেরিয়ার জীবাণু এটা তো হ্যাপ্লয়েড মেইনলি, যারা হ্যাপ্লয়েড তারা নিম্ন শ্রেণীর হয়, আর যারা নিম্ন শ্রেণীর তাদের নিষেক হয় জাইগোটে, এটা চিরন্তন সত্য কথা। কিন্তু দুঃখজনক বিষয়, ম্যালেরিয়ার জীবাণু নিম্ন শ্রেণীর হওয়া সত্ত্বেও তাদের জাইগোটে কিন্তু নিষেক হয় নাই, তাদের নিষেকটা হবে উওসিস্টে। যেহেতু জাইগোটের পরে নিষেকটা হবে, পোস্ট মানে পরে, এটাকে বলে পোস্ট জাইগোটিক মিওসিস। এমসিকিউতে আসে, একটু বলে দিলাম। অর্থাৎ এই যে ওসিসটা, এরপরে আমাদেরকে যে কাজটা করতে হবে, এইখানে আমার জাস্ট কয়েকটা জিনিস মুছে দিতে হবে। অর্থাৎ এই জাইগোটের যে নিউক্লিয়াসটা, প্রথমে সে মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে 4টা হবে, তারপর সেখানে অসংখ্য মাইটোসিস হবে, এই সেই নিউক্লিয়াস। এবং এই যে নিউক্লিয়াস দেখতেছো, এই নিউক্লিয়াসের চারদিকে যখন প্রাচীর তৈরি হবে, মানে ঝিল্লি তৈরি হবে, প্রাচীর তো না, ঝিল্লি তৈরি হবে, তখন এইটাকে আমরা বলবো স্পোরোব্লাস্ট। স্পোরোজয়েট বলবো না, কিন্তু এটা আলিমসরে লেখা আছে স্পোরোব্লাস্ট, মানে অপরিণত স্পোরোজয়েট। তাহলে কখন সেটা স্পোরোজয়েট হবে? কখন সেটা স্পোরোজয়েট হবে? যখন এই গোল্লাগুলো তার আকৃতি চেঞ্জ করে মাকু আকৃতির হবে। তাহলে ম্যালেরিয়া পরজীবীতে মাথায় রাখবা, স্পোরোজয়েট মাকু আকৃতির, ওকিনেট লম্বা, বাকি সব গোল, এই হচ্ছে ভাইয়া স্পোরোজয়েট। এন্ড ফাইনালি এই স্পোরোজয়েট গুলো ওসিস্টের প্রাচীর বিদীর্ণ করে এই যে বেরিয়ে আসলো। তাহলে মশকির দেহের লাইফ সাইকেল কিন্তু ভাইয়া শেষ। ভেতরেরটা গ্যামেটোগনি, আর এখানে স্পোর তৈরি হয়েছে, এটা স্পোরোগনি। ভেতরে গ্যামেট তৈরি হয়েছে, গ্যামেটোগনি, এখানে স্পোর তৈরি হয়েছে, মানে স্পোরোজয়েট তৈরি হয়েছে, এটা স্পোরোগনি। এই হচ্ছে যৌন জনন, মানে মশকির দেহে জীবনচক্র। এখন এই স্পোরোজয়েটটা মানুষের শরীরে ঢুকে প্রথমে যকৃতে গিয়ে কি করবে, লোহিত কণিকায় গিয়ে কি করবে, এই সাইজোগনি তোমরা শিখছো। এখন তোমরা আমাকে কমেন্টে জানাবা, মানে আশা করি তো অনেক সময় লাগতেছে, কমেন্টে জানাবা যে এরিথ্রোসাইটিক হেপাটিক লাগবে কিনা। যদি লাগে তাহলে আমি ওটা দেখাই দিব, আর না লাগলে এইটাই তোমাদের একটু কঠিন মনে হয় তো আমি দেখাই দিলাম। একটু কমেন্ট করো, কারো কি কমেন্ট দেখা যাচ্ছে এখানে? একজন কমেন্ট করো যে হেপাটিক এরিথ্রোসাইটিক লাগবে কিনা। না হুজুর এটা দেখাই দিবেন, হেপাটিক আর এরিথ্রোসাইটিক না দেখাবা কিনা কথা বলে কিছু নাই। হ্যাঁ, একজন বলছে ক্লাস কবে শেষ হবে। তুমি লিভ নিয়ে চলে যাও, দেখবা ক্লাস শেষ। এই যে লাগবে না, এর কে রে? তানজিলা লাগবে না, আরে শাবাশ, আরিয়ান বলে ফেলছে ভাই লাগবে, জান্নাত বলে ফেলছে লাগবে। আচ্ছা ওকে ফাইন। এই তো, আর এই দুইটা ছবি তোমাদের সবচেয়ে বেশি আসে এরিথ্রোসাইটিক। হ্যাঁ, তোমাদের সবচেয়ে বেশি আসে এরিথ্রোসাইটিক সাইজোগনি। হেপাটিক এরিথ্রোসাইটিক নাই এখানে, মানে লিস্টে ছিল না? হ্যাঁ ছিল তো, তাহলে আছে তো। হ্যাঁ এই যে আছেই তো। হ্যাঁ, এটা মুখে দেখাই দিলে নাই তো ভাই, বুঝাই দিলেই হয়। হেপাটিক নাই, এরিথ্রোসাইটিকটা আছে। ওকে, আমি এরিথ্রোসাইটিকটা দেখা দিই। হ্যাঁ, এরিথ্রোসাইটিকটা দেখা দিই। ওকে, এরিথ্রোসাইট মানে লোহিত কণিকা। এখানে ভুলটা দেখাই দিই, তোমরা তো সবাই আঁকতে পারো, ভুলটা কোথায় হয় সেটা দেখা দিই। আমি একে একেই যদি ভুলটা দেখাই তাহলে ভালো। এখানে আমি একে একে দেখাই। প্রথম কথা, লোহিত কণিকা তো গোল, সেরকম একটা গোল দিলাম। মানুষের যকৃত কোষে ঢোকে স্পোরোজয়েট, কিন্তু আমরা আর হেপাটিকটা আঁকছি না, লোহিত কণিকাটা আঁকি। লোহিত কণিকায় গোল, এর কিন্তু নিউক্লিয়াস নাই, তাই ভেতরে আমরা কোনো নিউক্লিয়াস দিলাম না। এর ভেতর কে ঢোকে তোমরা জানো? এর ভেতর ঢোকে মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েট। প্রশ্ন করলে আসলে অনেক বেশি টাইম লাগবে। এই মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েট যখন লোহিত কণিকার ভেতর ঢুকে খাবার দাবার খায়, হিমোগ্লোবিন খাওয়া শুরু করে। আর তোমরা নিশ্চয়ই পড়েছো ট্রফ মানে খাবার, ঠিক আছে? সো এই জন্য এই ভেতরে যে একটা দশা তৈরি হয়, একে আমরা বলি ট্রোফোজয়েট। এবং এটা যেহেতু একটা কোষ, তার কিন্তু নিউক্লিয়াস আছে, তাই আমরা ভেতরে একটা নিউক্লিয়াস দিলাম। আমরা চাইলে এটাকে একটু বড় করে দিতে পারি। এটা মনে করো ট্রোফোজয়েট, এবং এই ট্রোফোজয়েটের ভেতর এটা মনে করো নিউক্লিয়াস। এটা হচ্ছে প্রথম দশা। একটু দ্রুত এটা আমরা একটা সিরিয়াল মনে রাখি যে ট্রোসি আশ্রমে গেল, এভাবে আমরা মনে রাখি আর কি। হ্যাঁ, ট্রোসি আসামে গেল, এটা আমরা আগে পড়তাম, মানে এখন দেখি যে আশ্রমে অ্যাড করছি কেন? আচ্ছা, আশা নিয়ে রোমে গেল, যাই হোক। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে এই যে ট্রোফোজয়েট মানে সে খাদ্য দশা। এখন সে যেহেতু খাবার খাচ্ছে, ঝামেলাটা কোথায়? খাবার খেলে কি হবে জানো? এই যে ভেতরে যে খাদ্য, একটা গহ্বর তৈরি হবে। এই জন্য আমরা এই আগের ছবিতেই একটা গোল্লা করে দিব, এই গোল্লাটার নাম খাদ্য গহ্বর। তাহলে খুব ভালো করে বোঝো, এই দশাটার নাম ট্রোফোজয়েট।
ভেতরে তার নিউক্লিয়াস, আর গোল্লাটা হচ্ছে খাদ্য গহ্বর। কিন্তু সে যেহেতু খাবার খাচ্ছে, এইবার যে ঘটনাটা ঘটবে, একটু দ্রুত বলি, ভুলটা কোথায় সেটা বলি। এটা তো ট্রোফোজয়েড। এইবার খাদ্য গহ্বর, এই যে খাদ্য গহ্বর এতই বড় হয়ে যাবে যে নিউক্লিয়াসটা এক কোণায় চলে যাবে, দেখতে পাথর বসানো আংটির মতো লাগবে। সো এটাকে আমরা বলবো সিগনেট রিং দশা। এটাকে বলবো তখন সিগনেট রিং দশা। গুড। এরপরেও তার খাওয়া দাওয়া শেষ হবে না, এতই সে কি বলে, বেশি খায় তাদেরকে কি বলে, তার খাওয়া দাওয়া শেষ হবে না। খাওয়া দাওয়া শেষ হবে না দেখে এবার কি হবে জানো, এইটা আরো ফুলে যাবে, ফুলে গিয়ে ফেটে যাবে। তখন এই খাবারগুলো এর ভেতর থেকে বেরিয়ে আসবে, এসে এই কোষটাকে কি ধাক্কা দেওয়া শুরু করবে। এই কারণে কোষটার আকৃতি এবার এলোমেলো হয়ে অ্যামিবার মতো হয়ে যাবে, তাই নাম হবে অ্যামিবয়েড ট্রোফোজয়েড। যেহেতু ভেতরের গহ্বর ফাইটে গেছে, নিউক্লিয়াস আবার সেন্টারে চলে আসবে। এবং এইখানে তোমরা যে জিনিসটা দাও না, যেহেতু খাবার বাইরে বেরিয়ে আসছে, এখানে তো আমরা খাবার এখানে দিবই, এবং কিছু খাবার একদম বাইরে চলে আসবে বা কিছু বর্জ্য বাইরে চলে আসবে। এই বর্জ্যগুলোর নাম হলো হিমোজয়েন। পরীক্ষায় খুবই আসে হিমোজয়েন। কোথায় দেখা যায় না, আমি একটু ভুল বলছি। এই যে ডট ডট গুলো প্রথম দেখতে পায় বিজ্ঞানী সাফনার, সেটাকে আমরা বলি সাফনার্স দানা। পরীক্ষায় খুবই আসে সাফনার্স দানা কোথায় দেখা যায়। সো সাফনার্স দানাটা কিন্তু এই যে লোহিত কণিকার যে বাইরে, মানে দশাটার বাইরেই যে দেখা যাবে, এই হচ্ছে সাফনার্স দানা। সাফনার্স দানা, সাফনার্স দানা অ্যামিবয়েড ট্রোফোজয়েডে দেখা যায়। এরপরে দেখো, আমরা খাবার খেলে কি হয়, পরে হাগু দিয়ে বেরিয়ে যায়, বর্জ্য তো তৈরি হয়, তাই না? অনেক খাবারই তো বর্জ্য হবে। তাহলে এইবার একটা বর্জ্য তৈরি হবে। এই বর্জ্যটা কোথায় তৈরি হবে একটু খেয়াল করো। আমরা একদম শেষের দিকে চলে আসছি। এই যে এখন দেখো, খাবার যখন বেরিয়ে যাচ্ছিল তখন সে অ্যামিবার মতো হয়েছে, সে আবার কি করলো, তার আগের অবস্থায় সে ফিরে আসলো। আবার সে আগের অবস্থায় ফিরে আসলো, খাবার যখন বের হওয়া শেষ, এবং নিউক্লিয়াসটা, মানে খাবার খেতে খেতে তার হঠাৎ মনে পড়ছে আমি তো আসলে কাহিনী করতে আসছি, জনন করতে আসছি, আর জনন করতে গেলে না নিউক্লিয়াসের সংখ্যা বৃদ্ধি করতে হবে। এই যে সে নিউক্লিয়াসের সংখ্যা বৃদ্ধি করলো, 1 2 3 4 5 6, আচ্ছা দিলাম, এই যে 7টা দিলাম। এবং এইখানে যেটা গুরুত্বপূর্ণ তোমাদের রাখতে হবে, যেহেতু খাবার খাচ্ছিল, এখানে কিছু বর্জ্য তৈরি হবে। এই যে আমি বর্জ্য দিলাম, এই বর্জ্যটার নাম হিমোজয়েন। এটা কিন্তু নিউক্লিয়াস না, হিমোজয়েন, এটা কিন্তু নিউক্লিয়াস না। আর তোমরা একবার যেহেতু সাফনার্স দানা এখানে দিছো, সাফনার্স দানা কিন্তু এখানে দিতেই হবে। এই পরের দশাটাতে সাফনার্স দানা দিবা। এইটা সাফনার্স দানা, এটা কিন্তু হিমোজয়েন। এন্ড ফাইনালি এই দশাটার নাম সাইজন, কারণ সাইজন মানে বহু নিউক্লিয়াস। এবার যখন এর চারদিকে ঝিল্লি তৈরি হবে, তখন না এটাকে দেখতে গোলাপের পাপড়ির মতো লাগবে। তখন এটাকে দেখতে গোলাপের পাপড়ির মতো লাগবে। রোজ থেকে এই জন্য এর নাম হয়ে গেছে রোজেট। রোজ থেকে এই জন্য এর নাম হয়ে গেছে কি রোজেট। সো আমি যদি এখন শুধু একটু নিউক্লিয়াস গুলো দেই, এরকম করে 1 2 3 4 5 6 7টা নিউক্লিয়াস দেই, তাহলে এখন আমি যদি এইভাবে এই যে গোলাপের পাপড়ির মতো আঁকি, তাহলে এটা হয়ে গেল রোজেট। এবং যে কাজটা তোমরা ভুল করো, এখানে যে তুমি হিমোজয়েন যতটুকু দিছো, এখানে কিন্তু হিমোজয়েন মানে যত সময় যাবে বর্জ্য তো আরো বেশি জমবে, তাহলে এখানে তুমি আরো বেশি হিমোজয়েন দিয়ে দিবা। এন্ড ফাইনালি এই রোজেট দশাটা, এই কোষটা যখন পুরো আলাদা হয়ে যাবে, তার নাম হয়ে যাবে মেরোজয়েট। এবং এটা কি করবে, এই মেরোজয়েট গুলো কি করবে, প্রাচীর ফাটিয়ে বেরিয়ে আসবে। এখন এইখানে একটা জিনিস সবাই ভুল করে, কি ভুল করে দেখো তো, এই মেরোজয়েট গুলো যখন বাইরে বেরিয়ে আসবে, এই মেরোজয়েট গুলো যখন রক্তরসে আসবে, একটা হবে পুং গ্যামেটোসাইট, একটা হবে স্ত্রী গ্যামেটোসাইট। পুং গ্যামেটোসাইটের নিউক্লিয়াসটা কি বড় এবং মাঝে থাকবে, স্ত্রী গ্যামেটোসাইটের নিউক্লিয়াসটা কি ছোট এবং কিনারে থাকবে। তাহলে এই জিনিসটাই তো এটা হবে। এই জন্য তুমি তোমার বইয়ে দেখবা মেরোজয়েটের যখন ছবি আঁকা আছে, কিছু আছে ছোট, তার নিউক্লিয়াস দেওয়া আছে বড়, আর কিছু আছে বড়, তার নিউক্লিয়াস আছে ছোট। বিশ্বাস না হলে এই যে দেখো, এগুলো আমরা কিন্তু খেয়ালই করি না। এই যে ভালো করে খেয়াল করো, দেখো এটা আমরা খেয়ালই করি না। এই যে দেখো, এগুলো কিন্তু সবই মেরোজয়েট, কিন্তু মেরোজয়েটের মধ্যে দেখো ভাইয়া এটা ছোট, নিউক্লিয়াসটা কিন্তু বড় এবং সেন্টারে। আবার দেখো ভাইয়া এটা বড়, নিউক্লিয়াসটা কিন্তু ছোট এবং পেরিফেরিতে। এটা আমরা দেখি না, জাস্ট মনে হয় যে একটা গোল্লা দিলাম, ফোঁটা দিলাম, হয়ে গেল, নেভার। এবং দেখো সেটাই কিন্তু এই যে ছোট বড় হয়ে এটা মাইক্রোগ্যামেটোসাইট মানে পুং গ্যামেটোসাইট, স্ত্রী গ্যামেটোসাইট হয়ে গেছে। তো আশা করি বোটানি শেষ হয়ে যাবে। কোষ বিভাজন আছে, মাইটোসিসের এই যে প্রোফেজ, এগুলো তোমরা 9-10 থেকেই শিখছো। জাস্ট তারপরে একবার আমরা দ্রুত দেখাই দিব। আর সামনে আমি একটু হার্ট, কার্ডিয়াক সাইকেল এগুলো একটু তোমাদেরকে আঁকা শেখাবো একটু পরেই। তো এখন অনেকক্ষণ হয়ে গেল, সো তোমাদের আসলে একটু উপকার হচ্ছে কিনা একটু আমাকে জানাও।
আমি কিন্তু অনেক বেশি ফাস্ট বললাম, তোমরা যখনই বলছো যে স্পিড বাড়ান আমি কিন্তু স্পিড বাড়াই দিলাম। আশা করছি পরে তোমাকে 2x বা 3x স্পিড দিতে হবে না, আমার নর্মাল ক্লাসটাই আসলে 2x স্পিড হবে, কারণ তোমরা তো লাস্ট মোমেন্টে আমি 1.5 ঘন্টা বলছিলাম, মনে হয় না 1.5 ঘন্টায় হবে, তবে 2 ঘন্টা আমরা পার করব না, অফ করে দিব। এবং আমি তোফায়েল হুজুরকে রিকোয়েস্ট করব যেগুলো তোমরা একটু এখন এই 1 মিনিট ট্রানজিশন টাইমে যেটা তোফায়েল হুজুর ভাগে আছে এবং একটু কঠিন সেটা আগে বোঝাই, তাই না? আর প্রোফেজ মেটাফেজ আমার মনে হয় এটা দ্রুত একবার বলে দিয়ে শেষ হবে। তো থ্যাংক ইউ, আমি আবার দেখছি তোমাদের সাথে। ওকে, এটা তো আমরা লাস্ট মুহূর্তে কোন কোন চিত্র আঁকবা এবং কোন কোন চিত্র কোথায় ভুলে সেটাই খেয়াল করাই দিচ্ছি। আরেকবার বলে নিচ্ছি, পরীক্ষার আগে অবশ্যই একবার প্র্যাকটিস করে নিবা, যেগুলা ভাইয়া এবং আমি যে অংশগুলোতে ফোকাস করতে বলছি সেই অংশটাতেই তোমরা ফোকাস করবা। আচ্ছা, এখানে কমেন্টে কেউ স্প্যাম করো না, যদিও আমরা কমেন্টে খুব একটা ফোকাস করছি না। আচ্ছা, আমরা বেশিরভাগই খেয়াল করে ফেলেছি। আমরা কোষ বিভাজন থেকে তো একটা না একটা প্রশ্ন আসবেই। আমি কিন্তু কোষ বিভাজন তোমাদেরকে অনেক জায়গাতেই পড়াইছি, এফআরবিতে মনে হয় কোষ বিভাজন আমি পড়াই নাই, নাকি পড়াইছি এক্স্যাক্টলি মনে নেই। তো কোষ বিভাজনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো চিত্রটা তো আঁকতে পারা প্লাস চিত্রটা দেখে চিনতে পারা। তো আমি তোমাদেরকে দেখা যাচ্ছে কিনা, এই ছবিটা একটু বেশি ঝাপসা বলে মনে হয়। আচ্ছা, ঠিক আছে। সো পরীক্ষায় তোমার কোষ বিভাজন থেকে গুরুত্বপূর্ণ হলো যে কোষ বিভাজন থেকে তোমার সিকিউতে দুইটা ছবি দিয়ে দিবে। এই ছবি দেখে তোমাকে আগে চিনতে পারতে হবে যে এইটা যে মেটাফেজ ধাপ, এটা যে প্রোমেটাফেজ ধাপ, এটা যে এনাফেজ ধাপ, নাকি এটা টেলোফেজ ধাপ। তারপরে না তুমি পরবর্তী প্রশ্ন উত্তর করতে পারবা, না হলে এই সিকিউতে তুমি একদম একদম 0 পাবা। ওকে, আর এখানে কমেন্টের দিকে তাকালে মনোযোগ নষ্ট হচ্ছে। কিছু পোলাপান বলছে এইচএসসি 27-এর জন্য কিছু করেন, তারপর ওদেরকে পোলাপান গালাগালি করতেছে, মোটামুটি কমেন্ট বক্সে হুদাই আলোচনা। তো আমি যেহেতু এফআরবিতে নিয়েছি, দ্যাটস ফাইন। তাহলে তোমরা অনেকজনই জানো যে আসলে কিভাবে আমরা চেনার চেষ্টা করব। তারপর খালি একটু বলে দেই যে খুব গুরুত্বপূর্ণ সেটা হলো যে যখনই তুমি স্পিন্ডল যন্ত্র দেখতে পাইলা, তুমি যখনই স্পিন্ডল যন্ত্র দেখতে পাচ্ছ, বুঝে নিবা এটা হয় প্রোমেটাফেজ, নাহলে মেটাফেজ, নাহলে এনাফেজ। ডান। স্পিন্ডল যন্ত্র নাই তাহলে হয় প্রথমটা নাহলে লাস্টটা, প্রোফেজ না হলে টেলোফেজ, রাইট? তাহলে স্পিন্ডল যন্ত্র দেখা যাচ্ছে, তাহলে এটা হয় প্রোমেটাফেজ, মেটাফেজ নাহলে অ্যানাফেজ। এই তো। এরপরে তুমি যেটা ভালো করে তাকায় দেখবা সেটা হলো যে সবাই এখানে ক্রোমোজোম কয়টা। যদি ক্রোমোজোম চারটা থাকে তাহলে এটা হয় প্রোমেটাফেজ বা মেটাফেজ। আর যদি দুই প্রান্তের দিকে চলে যায়, অর্থাৎ ডাবল হয়ে গেছে 8টা, বা সাধারণত এরকমই থাকে, চারটা দিয়েই করে, বা দুই প্রান্তে চলে গেছে, তাহলে এটা হয়ে গেল অ্যানাফেজ। স্পিন্ডল যন্ত্র প্লাস দুই প্রান্তে যাচ্ছে, এটা অ্যানাফেজ। ডান। স্পিন্ডল যন্ত্র প্লাস সবগুলো ক্রোমোজোম মাঝামাঝি জায়গায়, এইটা হলো মেটাফেজ। স্পিন্ডল যন্ত্র ক্রোমোজোমগুলো এক এক জায়গায়, এইটা হলো প্রোমেটাফেজ। এই কথাটা গুরুত্বপূর্ণ। প্রিয় ভাই ও বোনেরা, আরো একবার খালি মনে রাখার চেষ্টা করি, প্রথমটাতে কোন স্পিন্ডল যন্ত্র নাই, 2, 3, 4 স্পিন্ডল যন্ত্র আছে, 5 আবার কোন স্পিন্ডল যন্ত্র নাই। তো মূলত প্রথমটা এবং শেষটা পরীক্ষায় সেজন্য আসবে না। পরীক্ষায় আসলে প্রোমেটাফেজ আসবে, মেটাফেজ আসবে বা অ্যানাফেজ আসবে। খুবই গুরুত্বপূর্ণ, প্রোমেটাফেজে স্পিন্ডল যন্ত্র প্রথমবারের মতো আসে। যন্ত্রটা এই জন্য দেখো একটু গোলাকার। মেটাফেজে যন্ত্রটা সঠিক একদম তখন পারফেক্ট হয়ে যায়, সেই জন্য যন্ত্রটা তুমি স্কেল দিয়ে আঁকবা। প্রোমেটাফেজের যন্ত্রটা তুমি চাইলে ওই যে কম্পাস ব্যবহার করে আঁকতে পারো, যদি হাতে সময় থাকে। চাঁদা দিয়ে আঁকা কিছুটা টাফ, ওকে, আর বা হাত দিয়ে আঁকলেও হবে। আর এই যে দেখো অ্যানাফেজের স্পিন্ডল যন্ত্রটা আস্তে আস্তে হালকা হয়ে যাচ্ছে, কারণ ওর আবার যাওয়ার সময় হয়ে গেল। এখানে প্রথম আসলো বাঁকানো, যাওয়ার সময়ও একই রকম বাঁকানো। মাঝেরটা তুমি কিভাবে আঁকবা, মাঝেরটা তুমি কি দিয়ে আঁকবা, মাঝেরটা তুমি ভাইয়া এরকম সোজা করে আঁকবা, স্কেল দিয়ে আঁকবা। কথা ক্লিয়ার? ওকে। এখন এখানে তোমরা যেটা ভুল করো সেটা হলো, পোলাপান এগুলোতে ইচ্ছা মতো আঁকে, দুইটা জায়গায় ভুল হয়। প্রথম ভুল, শুরুতে ধরো মাইটোসিসের ধাপটাই পরীক্ষায় আসছে, তুমি 5টা ধাপে আঁকছো, পোলাপান দেখা গেল এইখানে দিল 4টা ক্রোমোজোম, এখানে দিল 3টা, এখানে দিল 5টা, এখানে দিল 8টা, মানে ইচ্ছা মতো, মানে যখন যেটা যা খুশি মন চায়। কিন্তু খেয়াল করতে হবে, তুমি জয়টা ক্রোমোজোম নিয়ে আলোচনা শুরু করবা, এখানে যদি 4টা ক্রোমোজোম থাকে, এখানেও 4টা, এখানেও 4টা, এইখানে গিয়ে উপরে 4টা, নিচে 4টা, অর্থাৎ 8টা, আর এইখানে গিয়ে তো ক্রোমাটিন হয়ে গেল, এখানে গিয়ে তো আর তুমি দেখতে পাবা না। তাহলে ক্রোমোজোম সংখ্যা কিন্তু সব জায়গাতে সমান থাকতে হবে, এইটা একটা ভুল হয়। আর একটা যেটা ভুল হয়, ক্রোমোজোম গুলো দেখতে কেমন, এই ভুলটা হয়। তো তুমি এখানে তাকায় দেখো, আমি তো তোমাদেরকে বোধহয় একটা সূত্র পড়িয়েও ছিলাম, তারপরও মনে রাখতে হবে যে
প্রথম তিনটা ধাপে ক্রোমোজোমগুলা এক্স 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 মানে কি? এক্স মানে হলো ক্রোমাটিডে বিভক্ত থাকে। দেখো যে এক্স, এখানেও ক্রোমাটিডে বিভক্ত, এখানেও ক্রোমাটিডে বিভক্ত, এখানেও ক্রোমাটিডে বিভক্ত। এই ধাপে গিয়ে অ্যানাফেজ ধাপে গিয়ে ক্রোমোজোমগুলো এইরকম ভাগ হয়ে গেল ভি ভি, তাই না? আর লাস্ট ধাপে গিয়ে এইরকম ইনফিনিটি ইনফিনিটি হয়ে গেল। তাহলে এইটা তোমাদেরকে আমি মনে হয় পড়াইছিলাম, আবার একবার বলবো। এগুলো আঁকা তো খুব কঠিন কিছু না, কোষ কিন্তু প্রত্যেকটা জায়গায় একই রকম। এইটা আবার প্রত্যেক জায়গায় চেঞ্জ করার দরকার নেই, এটা স্কেল দিয়ে আঁকবা, একটা বক্স বক্স করে দিলেই হয়ে গেল। এটা আহামরি জটিল কিছু না। স্যাররাও এই কোষটা কেমন রেখেছো সেটা খেয়াল করবে না, খেয়াল করবে তোমার ভিতরে মাল মশলা ঠিক আছে কিনা। এ তাহলে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ এগুলাতে কি হবে? ক্রোমাটিড। ক্রোমোজোমগুলো হবে ক্রোমাটিড। অ্যানাফেজে এরা হয়ে গেল, দেখো এই যে অ্যানাফেজের ক্রোমোজোম হয়ে গেল, একদম ক্রোমোজোম, অপত্য ক্রোমোজোম। আর এখানে গিয়ে সবার শেষে হয়ে গেল ক্রোমাটিন। মেটাফেজের ধাপগুলো আলোচনা করে দিলাম। যারা পড়ালেখা করছে তারা বুঝতে পারবা, যারা পড়োই নাই তারা বুঝাটা, যারা এখনো পড়োই নাই তাদের জন্য আসলে অন্তরের গভীর থেকে সমবেদনা ছাড়া, জানানো ছাড়া কিছু বলার নাই। ওকে, যদি মিওসিসের ধাপগুলো আসে, মিওসিসের ধাপগুলো আসলে তো সাধারণত প্রোফেজ একের 5টা ধাপ আসবে, তাই না? লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা? সবচেয়ে ইম্পর্টেন্ট তো আমাদের সবার চেয়ে বিখ্যাত প্যাকাইটিন, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই রিলেটেড প্রশ্ন সবচেয়ে বেশি আসে। কিন্তু একটু খালি মনে করে নাও, লেপ্টোটিন সাধারণত খুব গুরুত্বপূর্ণ না হলে লেপ্টোটিন আঁকা পৃথিবীর সবচেয়ে সহজ। জাস্ট আবারও বললাম, এখানেও ক্রোমোজোম সংখ্যা খুবই গুরুত্বপূর্ণ। দেখো এখানে একটা ছোট্ট, ভালো করে একটু তাকাও, এখানে কিন্তু ক্রোমোজোম দেখা যাচ্ছে, তাকায় দেখো এখানে কিন্তু ক্রোমাটিড না। ভুলটা কোথায় হয়? প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ এগুলোতে কিন্তু ক্রোমাটিড। তার মানে কি? ক্রোমোজোমটা দেখতে এইরকম এক্স এর মতো। এগুলোতে তাকায় দেখো, এখানে কিন্তু এক্স এর মতো না, জাস্ট মাঝখানে সেন্ট্রোমিয়ার, উপরের দিকে 2টা বাহু। এখানে কিন্তু ভাগ হয় নাই। এই 4টা জোড়া জোড়া করে দিবা। জাইগোটিন, জাইগো মানেই জোড়া, জাইগো শব্দের অর্থই তো জোড়া। তাহলে জোড়া জোড়া হয়ে গেল, এই জোড়াগুলোর নাম বাইভ্যালেন্ট। তাহলে জাস্ট জোড়া জোড়া করে দিলা। এইগুলা আঁকা কোনো ব্যাপার না, খুবই ইজি, আঁকাটা খুবই সহজ। নিউক্লিওলাস কিন্তু বিদ্যমান, নিউক্লিওলাস কিন্তু আছে। আচ্ছা, দ্যাটস ফাইন। এর পরের ধাপে তাকায় দেখো, প্যাকাইটিনে গিয়ে কিন্তু তুমি এটাকে ভাগ করে ফেললা, এক্স এক্স আকারে ভাগ করে ফেললা। প্রিয় ভাই বোনেরা, এগুলা কিন্তু পরীক্ষায় যায় ভুল হবে। আমি তোমাদের লেভেল স্টুডেন্ট ছিলাম, যারা এগুলা জাস্ট ছবিটা আবছা আবছা দেখে যায়, তারা পরীক্ষায় গিয়ে সব জায়গাতেই ক্রোমাটিন আঁকে, সব জায়গাতেই ক্রোমোজোম আঁকে। এইখানে গিয়ে প্রথমবারের মতো এক্স তৈরি হবে। তাহলে 4টা এক্স তৈরি হলো এবং ক্রসিং ওভার ঘটে। এবং ছবির মধ্যে খেয়াল করো, ক্রসিং ওভারটা ঘটে প্যাকাইটিনে, কিন্তু বইয়ের ছবিগুলোতে সবসময় এটা ডায়াকাইনেসিসে দৃশ্যমান হয়। তো প্যাকাইটিনের ছবি বললে এই ছবিটাই আঁকতে হবে। প্যাকাইটিন আর ডিপ্লোটিনের ছবি হুবহু একই, শুধু পার্থক্য হলো প্যাকাইটিনের মধ্যে এই যে তাদের মধ্যে যে সম্পর্কটা সেটা মাঝামাঝি ছিল, যখন ডিপ্লোটিন হবে সম্পর্কটা একটু দূরে চলে গেছে। তাদের মধ্যে মিল মহব্বত খুব ভালো ছিল প্যাকাইটিনে, আস্তে আস্তে তাদের মধ্যে সম্পর্কটা খারাপ হচ্ছে। তো ডিপ্লোটিন অতটা গুরুত্বপূর্ণ না পরীক্ষার জন্য, আসলে এটা এতটা গুরুত্বপূর্ণ না। সো ডায়াকাইনেসিসে আলটিমেটলি তুমি এই ছবিটা দেখতে পাবা। এখন তোমাকে এখানে যদি এত জটিল প্রশ্ন তো আর আসে না, এত জটিল প্রশ্ন তো আসে না। তবে যদি কখনো বলে যে ধরো এমসিকিউ আসছে, জাস্ট সেইং, জাস্ট জানানোর জন্য এরকম একটা ছবি দিল এবং যেখানে তুমি ক্রসিং ওভার দেখতে পাচ্ছ, বললো এটা কোন ধাপ? এটা কি প্যাকাইটিন নাকি ডায়াকাইনেসিস? কিছুটা কনফিউশন মনে অ্যারাইজ করতে পারে, তাই না? যে ক্রসিং ওভার দেখতে পাচ্ছি, কোনটা দাগাবো? তুমি জাস্ট একটু তাকায় দেখো তো, হোয়েন দেয়ার ইজ প্যাকাইটিন, নিউক্লিয়ার এনভেলপটা একদম পুরাপুরি থাকবে, নিউক্লিওলাসটা তুমি চোখে দেখতে পাবা। ডায়াকাইনেসিসে যদিও তুমি ক্রসিং ওভার দেখতে পাবা, কিন্তু তুমি এই দুইটা জিনিস ভালো মতো দেখতে পাবা না। নিউক্লিওলাস তো একদম বিলুপ্ত হয়ে গেছে, এমনকি এই জিনিসটাও ডট 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 করে থাকবে। তাহলে ক্রসিং ওভার আছে, ক্রসিং ওভারের ছবি দেওয়া, নিউক্লিওলাসের ছবি দেওয়া এবং নিউক্লিয়ার মেমব্রেন দেওয়া, দ্যাট ইজ প্যাকাইটিন। ক্রসিং ওভার আছে, নিউক্লিওলাস নাই, নিউক্লিয়ার এনভেলপ নাই, বা নিউক্লিয়ার এনভেলপটা লুপ্ত প্রায়, দ্যাট ইজ ডায়াকাইনেসিস। কথাটা কি বুঝাতে পেরেছি? এটা কিন্তু এমসিকিউতে আসতে পারে। কোনো শিক্ষক চাইলো এখান থেকে তোমাকে এমসিকিউ থেকে একটা প্রশ্ন করলো, উপরের প্রক্রিয়াটা কোন ধাপের? আশা করি উত্তর করতে পারবা। তো এই যে ছবি, এই ছবি তো মূলত প্যাকাইটিন বলো, ডিপ্লোটিন বলো, ডায়াকাইনেসিস সব জায়গাতেই তো একই, সব জায়গাতেই তো একই, রাইট? তাহলে আমার মনে হয় না কেউ যদি এই কয়েকটা কথা খেয়াল করো, কোষ বিভাজন থেকে কারো কোনো ভুল হওয়ার সম্ভাবনা আছে। আবারও বলছি, শুরুর ক্রোমোজোম শেষ ক্রোমোজোম মিলাই নিবা এবং মাইটোসিস মিওসিস আলাদা করে ফেলবা। মাইটোসিসের প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজে ক্রোমাটিড, অ্যানাফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ,
এইগুলাতে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, এগুলাতে ক্রোমাটিড। অ্যানাফেজে গিয়ে সেটা কিন্তু ক্রোমোজোম। এইখানে কিন্তু লেপ্টোটিন, জাইগোটিনে কিন্তু ক্রোমোজোম, পরের গুলাতে কিন্তু ক্রোমাটিড। এই ছোট্ট ছোট পার্থক্যগুলো অবশ্যই খেয়াল করে নিবা, এগুলো গুরুত্বপূর্ণ। তুমি পরীক্ষার হলে গিয়ে যখন ভুল হয়ে যাবে তখন টের পাবা যে ভুল আসলে কোথায় হয়ে গেছে। ওকে, আমি গুরুত্বপূর্ণ অংশগুলো আগে আলোচনা করে দিই, যেগুলো ইজিলি পার করা সম্ভব সেগুলো আমরা পরে আলোচনা করি। যেমন এইটা ব্যাকটেরিয়ার চিত্র, এটাকে আমার কি ইসলাম আপনি? ও আমারই, হ্যাঁ সেটাই বলতেছি, আমি দেখিনি। আচ্ছা হ্যাঁ হ্যাঁ দেখে দিচ্ছি। তো দেখো এই যে ব্যাকটেরিয়ার চিত্র। সো ব্যাকটেরিয়ার চিত্র, আরে ভাই আয়, একটা তোমাদের রিভিশন হয়ে যাচ্ছে ব্যাকটেরিয়ার। এই যে এই ছবিটা T2 ব্যাকটেরিওফাজে লাইটিক চক্র। আমরা সবাই জানি যে চক্র দুইটা, লাইটিক এবং লাইসোজেনিক। লাইটিক করে কে? লাইটিক, T2 লাইটিক। লাইটিক মানে কি? লাইটিক মানে ভেঙে ফেলা, ভেঙে চুরে ছারখার করে দিবে। অর্থাৎ তোমার ঘরে আমি মেহমান হয়ে ঢুকলাম, তারপর তোমাদেরকে তো গুলি করে মারলামই, বের হওয়ার সময় বাড়িটাকে আবার ধ্বংস করে দিলাম। জাস্ট লাইক ইসরায়েল, একদম ইসরায়েলের মতো। তো দেখো এই যে ব্যাকটেরিয়াটা, তুমি এখানে এই ছবিগুলো ডিকোড করতে হবে, এত ভুংভাং বুঝার এখন তো টাইম নেই। তুমি সবার আগে দেখো তোমাকে কয়টা ব্যাকটেরিয়া রাখতে হবে, 1 2 3 4 5 6। তোমাকে আগে ব্রেনের মধ্যে প্ল্যান করে নিতে হবে আমি 6টা ব্যাকটেরিয়া আঁকবো, এবং 6টা ব্যাকটেরিয়া হুবহু একই রকম, 5টা তো হুবহু একই, 1 2 3 4 5। ব্যাকটেরিয়ার কাঠামো সবগুলোই এক, শেষেরটাতে ভেঙে চুরে বের হয়ে যাচ্ছে। কথা ক্লিয়ার? আচ্ছা, ব্যাকটেরিয়ার কাঠামো তো এটা আঁকা কোনো ব্যাপার, জাস্ট স্কেল দিয়ে সুন্দর করে আঁকবা। ওকে, এইটা হলো ব্যাকটেরিয়ার ডিএনএ। T2 ঢুকলো, ঢুকার পরে খেয়াল করো T2 কিন্তু পুরাটা ঢুকে নাই, T2 ডিএনএ ঢুকছে, এটার নাম ফাজ ডিএনএ। ওর ডিএনএ যখন ঢুকলো, দ্বিতীয় ছবিতে দুইজনের ডিএনএ সামনাসামনি দেখা হলো। তৃতীয় ছবিতে ফাজের ডিএনএ ব্যাকটেরিয়ার ডিএনএর উপরে ভারী পড়ে যাচ্ছে, ওকে ভেঙে টুকরা টুকরা করে দিল, ওকে ভেঙে টুকরা টুকরা করে দিল। এরপর তাকাও, ও ভেঙে যাচ্ছে, ওর মাল ম্যাটেরিয়াল ইউজ করে এ বড় হচ্ছে। তাহলে এখান পর্যন্ত একটা, কিন্তু এইখানে ফার্স্ট ডিএনএ অনেকগুলা হয়ে গেল, ও ভেঙে চুরমাচার হয়ে গেল, ও আস্তে আস্তে হারায় যাচ্ছে। এর পরের ধাপে দেখো ডিএনএ গুলা চারপাশে মাথা, দেখেন না সুপারম্যান মুভিতে পাওয়ার গুলো আস্তে আস্তে শুরু করে, তো দেখো এর চারপাশে যে পাওয়ার আসতে শুরু করলো, ও লেজ তৈরি হওয়া শুরু করলো। তাহলে এই ছবিতে তুমি পাওয়ার এবং লেজ দিবা, ব্যাকটেরিয়ার ডিএনএ হারাই গেছে, পরেরটাতে জাস্ট ভেঙে চুরে বের হয়ে চলে গেছে। তাহলে এই সিরিয়ালটা একটু কষ্ট করে যদি মনে রাখতে পারো, মনে রাখারই বাকি আছে, তো নর্মাল বেসিক, কিন্তু পরীক্ষার হলে যাতে তোমার চিন্তা না হয় সেই জন্য প্রথম ছবিতে ফার্স্ট ডিএনএ ঢুকলো, দ্বিতীয় ছবিতে দেখা হলো, তৃতীয় ছবিতে দেখো ভেঙে যাওয়া শুরু করলো, চতুর্থ ছবিতে বংশ বিস্তার হচ্ছে, পঞ্চম ছবিতে অ্যাসেম্বল, ষষ্ঠ ছবিতে ভেঙে বের হয়ে গেল। কথাগুলা ওইভাবে লিখলেই হবে, যা বুঝতেছো তা লিখলেই এটা একটা খুবই ইজি একটা চিত্র, এটা আলাদা করে একে সময় নষ্ট করার দরকার নেই, এমনি পারবা। লাইসোজেনিক চক্র, লাইসোজেনিক এইটা কিন্তু টিটুর মতো এরকম ধ্বংস করে না, তবে এরাও আস্তে 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 তোমাকে, এবং এক সময় লাগলে এই যে লাইসিস হয়ে একসময় বের হতে পারে, এই লাইসোজেনিক চক্র পরবর্তীতে একসময় গিয়ে লাইসিস হয়ে বের হতে পারে, বাট সেটা পরে, সেটা সরাসরি চক্রের মধ্যে না, তোমাকে আগে বেসিকটা দেখতে হবে। এখানেও একই রকম ভাবে দেখো, এই যে ফাজ ডিএনএ ঢুকলো খুব ভালো, ঢোকার পরে এই যে সে ভাইরাসের ডিএনএটা ঢুকলো, এখানে তো ফাজ না, লাইসোজেনিক চক্রে তো ল্যামডা ভাইরাসগুলো এই প্রক্রিয়াতে যায়, ল্যামডা শ্রেণীর ভাইরাস, তো তার ভাইরাসটা ঢুকলো, তার ডিএনএটা ঢুকলো। 3 নম্বরে দেখো এই ডিএনএটা আর এই ডিএনএটা মিলে এইরকম একটা ডিএনএ তৈরি হলো, এটার নাম প্রোফাজ, খুবই ইম্পর্টেন্ট, এই ডিএনএটার নাম হলো প্রোফাজ। ব্যাকটেরিয়ার ডিএনএ ভাইরাসের ডিএনএ মিলে গেল, এইটাই তোমার মার্কের উপর নির্ভর করবে তুমি মার্ক পাচ্ছ কি পাচ্ছ না। দেখো ওইটাতে কিন্তু কোনো তাদের মধ্যে মিলমিশ হয় নাই, একজন থাকবে, মানে দুনিয়াতে শুধু একজনই থাকবে, হয় ফার্স্ট ডিএনএ নাহলে ব্যাকটেরিয়া ডিএনএ। এখানে তারা কিন্তু মিলে গেল, মিলে যাওয়ার পর এই যে 2 ভাগ হয়ে গেল, যে ব্যাকটেরিয়াটা যখন 2 ভাগ হবে তখন 2 পাশে 2টা প্রোফাজ তৈরি হলো। আলটিমেটলি প্রোফাজ থাকা মানে কি, এটার মধ্যে ভাইরাসটা বেঁচে থাকা, পরবর্তীতে কখনো যদি ভাইরাল জিন মুক্ত হতে চায় সে রেপ্লিকেট করে এরকম বের হয়ে চলে যেতে পারে। ল্যামডা ফাজগুলা এই কাজটা করে। তো পরীক্ষার জন্য দুইটাই গুরুত্বপূর্ণ, লাইটিকটা বেশি আসে, এইটা আঁকাটা রেদার দেন কিছুটা ইজি,
ব্যাকটেরিয়ার ছবিটা আঁকতে গেলে দেখো জাস্ট বক্স বক্স করে দিতে হবে। আবারও বলছি সবচেয়ে গুরুত্বপূর্ণ এই অংশটা, এই মার্কিংটা প্রোফাজ দুইজন মিলে যেটা তৈরি করে, এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, চলে আসতে পারে ইনশাআল্লাহ। ঠিক আছে, দ্যাটস ফাইন। ওকে, তাহলে এখানে আমরা এইটাও পড়ে ফেলতে পারলাম। এই ছবিটাও চলে আসতে পারে, একটা আদর্শ ব্যাকটেরিয়ার গঠন বর্ণনা করো। প্রিয় ভাই ও বোনেরা, আমি খালি খেয়াল করাই দিচ্ছি, এটার মধ্যে খুব আহামরি কিছু নাই। আমরা একটা কোষ যেভাবে আঁকি সেভাবেই, শুধু তাকাই দেখতে হবে যে কি কি তুমি বুঝে আঁকছো কিনা। ভালো করে তাকাও। সবার আগে তুমি প্ল্যান করো যে একটা কোষ, ব্যাকটেরিয়া তো একটা এককোষী জীব, তার মানে এর একটা কোষ ঝিল্লি থাকবে। এই যে দেখো তো কোষ ঝিল্লি, এইখানে কিন্তু ভুল হয় বা তোমরা এখানে মিলায় ফেলো। এই যে দেখো ভেতরের এইটার নাম হলো কোষ ঝিল্লি। আচ্ছা ভালো, ঠিক তার উপরে দেখো আরো একটা প্রাচীর আছে, দেখো এই যে কোষ প্রাচীর। তাহলে সবার আগে দুইটা স্তর দিয়ে দিবা প্রিয় ভাই ও বোনেরা, এইটা গুরুত্বপূর্ণ। এগুলা কিন্তু স্যাররা খেয়াল করবে যে তুমি এইটা ঠিক করছো কিনা। তার উপরে আরো একটা মটকা স্তর দিবা, এইটা হলো ক্যাপসুল। তাহলে এই উপরেরটা নাম হলো ক্যাপসুল, এইটা তুমি খেয়াল করছো কিনা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তাহলে স্তরই কয়টা হয়ে গেল? স্তর দিয়ে দিলে 3টা। এবার চুল টুল দেওয়ার পালা। ফ্লাজেলাটাকে কোথা থেকে নিয়ে আসবা? ফ্লাজেলাগুলোর জন্ম দেখো, ফ্লাজেলাগুলোকে জন্ম শুরু করবে সাইটোপ্লাজম থেকে। দেখো ফ্লাজেলাগুলো আসবে কোন জায়গা থেকে? সাইটোপ্লাজম থেকে। একদম প্লাজমা মেমব্রেন থেকে ফ্লাজেলাগুলোর উৎপত্তি। তাহলে চারপাশ থেকে এরকম চুল দিয়ে দিবা, এবং যেখান থেকে ফ্লাজেলা তার পাশ থেকে এরকম লম্বা লম্বা কালো কালো এই যে পিলি দিয়ে দিবা, পিলি। ডান, চুল টুল দেওয়া হয়ে গেল। এবার আমরা কোষের ভেতরের দিকে আমরা ঢুকে গেলাম। দেখো এই হলো সাইটোপ্লাজম, কোনো প্যারা নেই। সাইটোপ্লাজম আমাদের নর্মাল কোষের মতো সাইটোপ্লাজম। ওকে, সবচেয়ে আরামের কথা, ব্যাকটেরিয়ার কোনো ধরনের কোষ অঙ্গাণু থাকে না এক্সেপ্ট রাইবোজোম। এটা 1 নাম্বার। তাহলে কিছু রাইবোজোম খুঁজে খুঁজে বসাইতে হবে। দেখো এই যে রাইবোজোম, ছোট্ট ছোট্ট দুইটা এরকম রাইবোজোম দিয়ে দিবা, জায়গায় জায়গায় হালকা হালকা কিছু রাইবোজোম দিয়ে দিবা। আর থাকে কি? নিউক্লিয়াস কি থাকে? নিউক্লিয়াসের বদলে নিউক্লিয়াসের ছোট ভাই থাকে, যেটার নাম কি? যেটার নাম নিউক্লিওয়েড। তুমি তাকায় দেখো নিউক্লিয়াসের ছোট ভাই কোথায় থাকে। তো এই দেখো ক্রোমোজোম লেখা, এই যে ক্রোমোজোম, এখানে একটা পেঁচানো কিছু আঁকা আছে। তো তুমি এটা এমনি আঁকলেই হবে। এইখানে যেটা আঁকছে, বাপরে ওটা যে কি আঁকছে ওটা নিজেও জানে না। তুমি এইরকম ভাবে দিয়ে দিবা জাস্ট ক্রোমোজোম, এইরকম ভাবে দিয়ে দিবা ক্রোমোজোম। কি থাকবে ভিতরে? শুধু রাইবোজোম থাকবে আর নিউক্লিয়েড বা ক্রোমোজোম থাকবে, দ্যাটস অল। আর আসলে কিছুই থাকে না। কিন্তু একটা স্পেশাল জিনিস দিছে, এই যে ভেতরের দিকে চলে গেছে, সাইটোপ্লাজমটা একটু ভেতরের দিকে চলে গেছে, এটার নাম মেসোজোম। তো সাইটোপ্লাজমটা যখন আঁকবা, আমরা তো এইরকম ভাবে, প্লাজমা মেমব্রেনটা একটু ভেতরের দিকে চলে গেছে, এটার নাম মেসোজোম, সাইটোপ্লাজম না। এই যে দেখো আমরা যখন প্লাজমা মেমব্রেনটা আঁকবো, সেটাকে একটু ভেতরের দিকে এরকম ঢুকাই দিব, এইটার নামই হলো মেসোজোম। আর ওর কিছু সঞ্চিত খাদ্যমাদ্য থাকে, যেগুলোর নাম দিচ্ছে যে ভলিউটিন। একটা মাত্র এক্সট্রা জিনিস থাকে, যেটা মানুষের থাকে না কিন্তু ব্যাকটেরিয়া থাকে, আদি কোষের থাকে, প্রকৃত কোষের থাকে না, সেটার নাম প্লাজমিড। একটা ডিএনএ এর বাইরে ডিএনএ, তো এটা একটা গোল করে দিয়ে দিবা, এই দেখো গোল প্লাজমিড। তাহলে ব্যাকটেরিয়ার মধ্যে 3টা জিনিস জাস্ট, রাইবোজোম, 2টা গোল গোল দেখাই দিবা, ক্রোমোজোম, প্লাজমিড। এই হলো তার 3টা অঙ্গাণু। আর মেসোজোম, এটা তো প্লাজমা মেমব্রেনটা ভেতরের দিকে ঢুকবে, এটাও লিখে দিলাম মেসোজোম। এই 4টা ইচ্ছা মতো কিন্তু ব্যাকটেরিয়ার ছবিতে গলগি বডি, প্লাস্টিড, তারপরে মাইটোকন্ড্রিয়া, এগুলা পরীক্ষার হলে এঁকে এসো না, জাস্ট ওই ছবিতে তোমাকে 0 মেরে দিবে। আমি হলে তো বাকি নাম্বারগুলোও কমাই দিতাম। ও আচ্ছা, ঠিক আছে ভাই, এটাও অ্যাড করতে বললেন। পিলি, এটা যেহেতু একটা বহু বচন, এটাকে তুমি পাইলাস, PILUS, ডাবল এল হবে না, পাইলাস, তুমি পাইলাস লিখতে পারো। ভাই এটা না হয় আপনি পাইলাস জানেন, আমিও জানলাম, কিন্তু সবাই যে জানে, যেমন উপরে ফ্লাজেলাম লিখতে হবে, উল্লেখ করে দাও অনেকে। হ্যাঁ, অনেকে এটা ফ্লাজেলা লেখো, এটাকে ফ্লাজেলাম লিখতে হবে। বা যদি 2টাকে একসাথে মার্ক করে তাহলে তো ফ্লাজেলা লিখতে পারবে। হ্যাঁ, 2টাকে মার্ক করে, 2টাকে একসাথে তুমি যদি এইভাবে মার্ক করে দাও, তাহলে এটাকে তুমি ফ্লাজেলা লিখতে পারবা। আর এটা যদি এইভাবে লেখো তাহলে ফ্লাজেলাম লিখতে পারবা। আর এটা কিন্তু একটা আদর্শ ব্যাকটেরিয়াম কোষ। হ্যাঁ, এটা কিন্তু একটা ব্যাকটেরিয়াম কোষ। আদৌ কি ভাই এই ভুলগুলো ধরে?
আমি নিশ্চিত না, ভাই বলতেছে এটা ধরে, কিন্তু না, লজিক হলো যে ব্যাকটেরিয়াম হলো একবচন, ব্যাকটেরিয়া হলো বহুবচন, এটা একটা ব্যাকটেরিয়ামের কোষ, দ্যাটস ফাইন, আমরা সঠিকটাই লিখবো। কিন্তু আমি নিশ্চিত না যে বাংলাদেশের বাকিরা যারা খাতা কাটে তারা এটা জানে কিনা। যেমন এই গল্পটা ভাইয়ের শুনে আমার মনে পড়লো, ভাইটা একটু আগে বলতেছিল যে একটা রাস্তায় একটা কুকুর খুব ঘেউ ঘেউ করতেছে, তো দুই বন্ধু যাচ্ছে, এক বন্ধু বলে এই যাইস না, কুকুরটা ঘেউ ঘেউ করে। তখন এক বন্ধু, আরে বেটা তুই তো দেখি মূর্খ। বলে কেন? বলে তুই জানিস না, বার্কিং ডগ সেলডম বাইটস, মানে যেই কুত্তা ঘেউ ঘেউ করে সে সহজে কামড়ায় না। বন্ধু বলে আরে বেটা এটা নয় তুই জানিস, এটা নয় আমি জানি, এটা যে কুত্তাটা না জানে। তো ভাই না হয় জানে এটা ব্যাকটেরিয়াম লিখতে হবে, ভাই না হয় জানে এটা পাইলাস লিখলে ভালো, যেই স্যার কাটা কাটবে ও যদি না জানে ভাই, ও যদি না জানে তাহলে তো বিপদ। বলে পাইলাস আবার কি, সবাই তো নাও জানতে পারে। তো যাই হোক, তোমরা ব্যাকটেরিয়াম ফ্লাজেলাম লিখলে এটা অবশ্যই পাইলাসই লেখা উচিত, মানে এক জায়গায় এক বচন, এক জায়গায় বহু বচন, ডাজন্ট গো উইথ ইট। খুবই সূক্ষ্ম খেয়াল করেছে ভাই। এগুলো আমরা শেষ করে ফেলেছি। আমরা টিস্যু জাস্ট এটা তোমাদের পরীক্ষা আসবে, এইটা প্রশ্ন ফাঁস করে দিলাম, এটা আসবেই। যতগুলো বোর্ড আছে বেশিরভাগই এটা প্রশ্ন আসবেই, কেমনে ইনসুলিন বানাবা। যদি টিস্যু কালচার আগের বছর চলে আসে তাহলে তো এটা আসবেই। সো ভাইয়া এইটা ছবি দিলেই কিন্তু তোমার ফুল মার্ক চলে আসে, কারণ এটার মধ্যেই পুরো প্রসেসটা বলা আছে। তো এইটা আমি এফআরবিতে মনে হয় পড়াইছিলাম, আমি জানি না। তো এখানে তোমাকে একটু ছবিটা প্ল্যান করে নিতে হবে। তাকায় দেখো, প্রথমে এই যেটা মাত্র আঁকলাম আমরা ব্যাকটেরিয়াম, ওই ব্যাকটেরিয়ার শরীর থেকে প্লাজমিডটাকে বের করে আনলাম। বের করে আনার সময় দেখো কেটে ফেলা হয়েছে, দেখো আলাদা করে, কিন্তু জাস্ট আলাদা তখনই কেটে ফেলা হয়েছে। আর আমাদের অগ্নাশয়ের কোষ থেকে ডিএনএটাকে বের করে আনলাম, দুইটাকে 3 নম্বরে লাগাই দিলাম। শেষ। লাগাই দেওয়ার পর দেখো এইটাতে ব্যাকটেরিয়াগুলোকে জোড়া লাগানো হচ্ছে, আর এখানে জোড়া লাগানো হয়ে গেছে। এই ছবি দুটা দেখো, তোমরা তো কনসেপ্টগুলো বুঝো, ক্লাসটা কেন নেওয়া হচ্ছে যাতে একটু ভালো করে মনে পড়ে যে ছবিটা আঁকার সময় জিনিসটা খেয়াল করো। দেখো এই ছবিতে জোড়া লাগানো হচ্ছে, এখানে জোড়াটা লেগে গেছে। জোড়া লাগার পর পরের ছবিতে এখানে আবার ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকাই দিলাম ওইটাকে, তুমি তাকায় দেখো এইখানে আমরা এটাকে ঢুকাই দিলাম, আবার ব্যাকটেরিয়া ঢুকাই দেওয়ার পর ওই ব্যাকটেরিয়ার থেকে এখন আমি ইনসুলিন কালেক্ট করব। এটা যতবারই পড়াই ততবারই আমার মনে হয় আমরা যেমন গরু থেকে দুধ দুয়াই, ওই ব্যাকটেরিয়া থেকে ওরকম আমরা ইনসুলিন চুয়াই ইনসুলিন আমরা নিব, আলটিমেটলি তারপর বোতলে ঢুকাই তুমি রোগীর শরীরে ঢুকাই দিবা। এইটা খুব সিম্পল কথা, আমরা এটা সবাই বুঝি। এখানে এনজাইমের নামগুলো ভালো করে লিখবা। আমরা যখন যুক্ত করি তখন লাইগেজ এনজাইম ব্যবহার করি, আমরা যখন কাটি রেস্ট্রিকশন এনজাইম ব্যবহার করি। দুই জায়গাতেই কিন্তু রেস্ট্রিকশন এনজাইম, ব্যাকটেরিয়ার এটা কাটার জন্য রেস্ট্রিকশন, মানুষের এটা কাটার জন্যেও তোমার রেস্ট্রিকশন, দুই জায়গাতেই রেস্ট্রিকশন এনজাইম কাজ করে এবং আলটিমেটলি ইনসুলিন। তো এইটা ভালো করে একবার শিখে নিবা। অবশ্যই এই জিনিসটা লেখার দরকার, এই ছবিটার দরকার নাই। এইটা A to Z, এই ছবিটা কিন্তু পরীক্ষায় আসবে। আমি তোমাদেরকে এফআরবিতেও পড়িয়েছি এবং এটা আবারও বলতেছি, এটা ভালো করে দেখে যাবে, একবার খাতার মধ্যে আঁকবা। কয়টা গোল্লা দিচ্ছ দেখো তো, গোল্লা দুইটা গোল্লা। ব্যাকটেরিয়া আঁকতেছে কয়বার? 1 2 3 বার। এইভাবে একটু প্ল্যান করে নিলে চিত্রটা আঁকা সহজ। ভেরি গুড। টিস্যু কালচার পৃথিবীর অন্যতম সহজ ছবি। সবার আগে দেখবা টেস্ট টিউব আঁকতে হবে কয়টা? 1 2 3 4 5। টব আঁকতে হবে কয়টা? 1 2। গাছ আঁকতে হবে কয়টা? 1। মোট ছবি কয়টা তাহলে? 8টা। উপরে 4টা আঁকবা, নিচে 4টা আঁকবা। উপরে একটা টব, 3টা টেস্ট টিউব, নিচে 2টা টেস্ট টিউব, টব, মাটি। এগুলো একটু ব্রেনের মধ্যে সেট করে রাখলে তোমার পরীক্ষার হলে ভুল হবে না, ধাপগুলো অটোমেটিক মনে পড়বে। তো প্রথমে টপ থেকে এক্সপ্লান্ট কালেক্ট করলা, টেস্ট টিউবের মধ্যে ঢুকাই দিলা। এই টিস্যুটা আস্তে আস্তে বড় হলো, এটার নাম ক্যালাস, যার কোনো মাথা মূল কাণ্ড পাতা আলাদা করা যাচ্ছে না, এটার নাম ক্যালাস। ক্যালাস থেকে দেখো চারা তৈরি হয়ে গেল। চারা থেকে, এটা ইম্পর্টেন্ট, এখানেই একটা ধাপ মিস হয়ে যায়। দেখো চারাটাকে মূল সৃষ্টির জন্য পৃথক মিডিয়ামে স্থাপন করা হলো, এইটা কিন্তু মিস হয়। আমরা সরাসরি এইটা থেকে মূল বানাই ফেলি। ভালো করে তাকাও, চারা থেকে মূল তৈরি করার জন্য আলাদা মিডিয়ামে স্থাপন করা হয়েছে 5 নম্বর ছবিতে। এরপর যখন মূল তৈরি হয়ে গেল সেটা একটা আলাদা ধাপ। মূল তৈরি হওয়ার পর ওর বয়স হয়ে গেছে, ওকে এখন দুনিয়াতে ছেড়ে আসা যাবে, ওকে টবে লাগাই দিলা, তারপরে বড় হয়ে গেলে মাটিতে লাগাই দিলা। দ্যাটস অল। সবচেয়ে ট্রিকি কোন জায়গাটা? এইটা, ছোট চারা সৃষ্টি এবং এই যে আলাদা জায়গায় স্থানান্তর, এটা গুরুত্বপূর্ণ। স্যাররা খেয়াল করে তুমি ক্যালাসটা ঠিক মতো লিখছো কিনা। আর এই ছবি সবগুলা টেস্ট টিউব একই রকম, একটা টেস্ট টিউব বড়, একটা টেস্ট টিউব ছোট, এরকম করবা না, এরকম দাগ দিয়ে নিবা যাতে টেস্ট টিউবগুলা সাইজ সবগুলা সমান রাখতে পারো।
আশা করি বুঝাতে পেরেছি। দুইটার যে কোনো একটা পরীক্ষায় তোমার বোর্ডে আসবে, একসাথে দুইটা মিলায়ও আসতে পারে এইভাবে যে দুইটার মধ্যে তুলনা করো, কিন্তু প্রসেস আসলে একটারই আসার কথা। হ্যাঁ, তুলনা আসতে পারে ঘ নাম্বারে কোনটা বেটার বা কোনটার গুরুত্ব কি, এত জটিল করার কথা না, যে কোনো একটাও দিয়ে দেওয়ার সম্ভাবনাই বেশি। ওকে, সো আমরা তাহলে এটা শেষ করি লাইলাম। ভেরি গুড। আমি দেখি হাইড্রিক আমিন ইসলামের চলনগুলো। হাইড্রা চলন আমিন ইসলাম, হাইড্রা চলন। না না, আপনি এরপর তো করবেন, আমি আমারটা শেষ করে দিই। হ্যাঁ, ওমাটিটি আমিন ইসলাম আমি। ও প্রাণীবিজ্ঞান, হ্যাঁ শেষ করে দিস এটা। হ্যাঁ, আর এই